আমন্ত্রণ সবাইকে গোলটেবিল অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতিতে চলছে তুমুল তর্ক বিতর্ক এবং দোষারোপ। দেশে বহু বেনজির আজিজ তৈরি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অভিযোগ তুলে বিএনপি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছে। অন্যদিকে বিএনপির গলাবাজি আবারও বেড়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, বিএনপির আমলে আশরাফুল হুদা, রকিবুল হুদা এবং কোহিনুর মতো লোক সৃষ্টি করেছে কারা? দুর্নীতি লুটপাটের কেন্দ্র হাওয়া ভবন কাদের সৃষ্টি? তাদের বিচার কি বিএনপি করেছে? এদিকে প্রতিবেশী ভারতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, মানব পাচারসহ দুর্নীতি অনিয়মের নানা অভিযোগ উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির সুবিধা পেতেই রাজনৈতিক দল ও দুর্নীতিবাজরা পরস্পরের সহযোগী হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নীতি দুর্নীতির রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যদি কোনো মতামত থাকে সেই মতামতও আপনি খুব ছোট্ট করে আমাদের সামনে তুলে ধরতে পারেন। দর্শক, যাচ্ছে আলোচনায়। নীলুফার চৌধুরী মনিয়াপা, শুরুতেই আপনার কাছেই আসতে চাই যে এই যে পরস্পর অভিযোগের যে বিষয়টি দেখছি, যে সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনা প্রধানের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ কিংবা ক্ষমতার অপব্যবহারের যে প্রসঙ্গ, সেটি ক্ষেত্রে আবার পাল্টা একটা আওয়ামী লীগ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে আপনাদের সময় কোহিনুর, আজিজ থেকে শুরু করে অসংখ্য ব্যক্তি তৈরি হয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। শুনতে চাই নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এই যে কোহিনুর, আজিজ যাদের কথা তুললেন, আপনি বললেন আজকের যে খবর, এটা সরকারি দল বলেছে। একজন আজিজের কাছে কিংবা একজন আপনার বেনজিরের কাছে কিংবা একজন আনারের কাছে যিনি চলে গেছেন বা পাওয়া যাচ্ছে না, তাদের কাছে এই কোহিনুররা একদম শিশু, ভূমিষ্ঠ কিংবা ব্রোঞ্চাইন। কারণ বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে যে সমস্ত বিশ্বে বড় বড় জায়গা থেকে টনক নড়ার পরে না সরকারের বোধোদয় হয়েছে। সরকারের বোধোদয় এমনভাবে হয়েছে যে কি আব্দুল নূর তুষার বলেছে, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা বোঝা যায়। তো যাদের এই সম্পদগুলো আমরা দেখছি, তাহলে তাদের যারা গডফাদার, তাদের না জানি কি আছে, যেটা আমরা এতদিন বলেছি। আমরা বলে গেছি শুধুমাত্র তর্কের খাতিরে, তর্কের জন্য সরকারি দল আমাদের উপরে চোখ রাঙিয়েছে, আঙ্গুল তুলেছে, আমাদেরকে গুম করেছে, খুন করেছে এবং জেলখানা থেকে এই শীর্ষ সন্ত্রাসীদের বের করে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন হাওয়া ভবনের যে প্রসঙ্গ, হাওয়া ভবনের প্রসঙ্গ, আমাদের নেতাকর্মীকে ডান্ডা বেরি পরিয়ে জেলে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলছি যে বিএনপির হাওয়া ভবনের কথা বলে, হাওয়া ভবনের কি একটা এরকম অভিযোগ বের করতে পারবে? একদিনে, যেইখানে একদিনে একজন বেনজির ৩৩টা ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, ২৩টা কোম্পানি ক্রোক হয়েছে, ১১৯টা জমির দলিল ক্রোক হয়েছে, 4টি ফ্ল্যাট একই দিনে কেনা হয়েছে যেটা ক্রোক হয়েছে। এই জিনিসগুলো ধরলে, অথবা আমরা যদি আরো বলি যে ১৯৮টা দলিলে ৬২০ বিঘা জমি কেনা হয়েছে। ৬২০ বিঘা একটা গোপালগঞ্জের তো অর্ধেকই কিনে ফেলছে, অর্ধেক না, প্রায় 4 ভাগের 3 ভাগ। মনিয়াপা, এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখছি। মনিয়াপা, প্রশ্নটি হচ্ছে যে সরকার এই ব্যক্তিদের যে দুর্নীতির দায় নিচ্ছে না, এটা কি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কি স্পষ্ট করে না? নো, আমি যদি আপনাকে বলি ক্যাসিনোওয়ালারা কোথায়, আপনি কি এখন তাদের খবর জানেন? জানেন না।
আপনি দেখেন দুদক কখন কল করে, দুদক যখন কল করে তার মানে ওটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে বের করবে। জি, আপনার বদির কথা নিশ্চয়ই মনে আছে, বদিকে বের হওয়ার পরে বদির ১৫০০ তোরণ দিয়ে বদি তার এলাকায় ঢুকেছে। তো এই যে দুদকের খেলা, যখন দুদক দিয়ে সরকার তাকে পবিত্র বানানোর চেষ্টা করবে এখন, কারণ কান টানলে মাথা আসবে, এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করলে এটা দেখাচ্ছে আমেরিকাকে বা স্টেট ডিপার্টমেন্টকে বা জাতিসংঘকে যে দেখো আমরা না তার মানে কি মনে আপনার যে সরকার যে এখন ব্যবস্থাগুলো বা দুদক যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো কি আপনার কাছে লোক দেখানো মনে হচ্ছে? অবশ্যই। এটা এতদিন সরকার কোথায় ছিল? একদিনে কি বেনজির এরকম করেছে, বা একদিনে কি আজিজ সাহেব এরকম করেছে, কিংবা একদিনে কি আনারের মাননীয় এমপির এই অবস্থা হয়েছে? বলে যে 3 বারের এমপি, আরে 3 বারের কখন এমপি? 14 বিনা ভোটের এমপি, কোনো ভোট হয় নাই। 18 নিশিরাতের এমপি, কোনো ভোট হয় নাই। আপনার 24 কি ভোট হয়েছে আপনিও জানেন, নীলুফা চৌধুরী মনে অসংখ্য ধন্যবাদ। এস এম কামাল হোসেন এমপি, কামাল ভাই আসতে চাই যে আসলে সরকারের যে ব্যবস্থা বা দুদকের ব্যবস্থা সেগুলো লোক দেখানো মনে হচ্ছে, এবং আরেকটি প্রশ্ন যে সরকার দায় নিতে চাচ্ছে না কেন? আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। আমার বোন মনি অনেক কথাগুলো বলেছে, ব্যক্তির দায় সরকার নেবে না, এটি বিএনপি নিছে। কোহিনূর, আশরাফুল হুদা, কোহিনূর হা ভবনের লোক হিসেবে পরিচিত ছিল, এবং হা ভবনের এমন লোক হিসেবে পরিচিত ছিল যে মোহাম্মদ নাসিমকে 27 নম্বরে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছিল। বাইর করেন সেদিনকে ভিডিও ফুটেজ, প্রত্যেকটা মিডিয়া বাইর করেন। দুর্নীতির কথা বললেন, দুর্নীতির বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেয়, সে যেই হোক। সেটি তো বলছে যে লোক দেখানো, লোক দেখানো না, ব্যবস্থা নেয়, বিচার হয়। আর আমি যদি প্রশ্ন করি, আমার বোন মনি যাকে নেতা মেনে রাজনীতি করেন, ইত্তেফাকের হেডলাইন 18,000 কোটি টাকা তারেক বাবর 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনি আসেন, তারেক বাবর, হারিস মামুন, বিএনপির 4 মহাদুর্নীতিবাজ। প্রথম আলোর হেডলাইন, প্রতিমন্ত্রীর নাইকর কোটি টাকার দামের গাড়ি ঘুষ, গ্যাটকোর পাস পেয়ে দিতে টাকা নিয়েছেন কোকো। প্রথম আলোর হেডলাইন, চাঁদাবাজির সিংহভাগ যেত হা ভবন। ইত্তেফাকের হেডলাইন, দুর্নীতি, বিশ্বব্যাংক টাকা ফেরত চায়। প্রথম আলোর হেডলাইন, 11,000 কোটি টাকা লুটপাট 1 বছরে, 22,000 কোটি টাকার 439টি প্রকল্পের হদিস নাই। শুধু তাই নয়, বিএনপির একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল আনোয়ার কবির তালুকদার, তিনি সাংবাদিক সম্মেলন করে 2006 অথবা 7 বলেছিলেন 6,000 কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লুটপাট করেছেন বিশেষ ভবন। কিন্তু এই দুইজন ব্যক্তি তো সরকারি প্রতিষ্ঠানে থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে তারা দুর্নীতি করেছে। সরকার এদেরকে আইজি বানিয়েছেন, সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন, কাউকে সুপারসিড করে নয়। সিনিয়র অনুযায়ী সেনাবাহিনীর প্রধান হয়েছেন, সিনিয়র অনুযায়ী পুলিশের আইজি হয়েছে। মানে কোনো অদৃশ্য কারণে কি এদের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার? না, যখন ক্ষমতায় তারা যখন পদে ছিল তখন দিয়েছে। সরকার যখনই যার খোঁজ পাইছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি একটু প্রশ্ন করি, বিএনপির আমলে 5 জনকে ডিঙ্গিয়ে উনাদের প্রিয় মঈনুদ্দিনকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন, এইটা হলো বিএনপির আমল। আর আওয়ামী লীগের আমলে দল খোঁজে না, নিয়ম অনুযায়ী যিনি যখন যে জায়গায় যাবেন সেই জায়গায় তার অবস্থান সরকার দেয় না। কামাল ভাই, এখানে কি আওয়ামী লীগের কোনোই দায় দেখছেন না আপনারা? আমি মনে করি কোনো ব্যক্তির দায়িত্ব আবশ্যক। যদি হ্যাঁ আওয়ামী লীগের দায় হইতো, যদি এদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আসার পর আজকে যদি এইটা থেমে যেত, সরকার যদি হস্তক্ষেপ করত, অতীতে 2001 থেকে 2006 যারা ক্ষমতায় ছিল তারা হস্তক্ষেপ করেছেন। আপনি যদি বলতে চান আমি আপনারে বলি, আমার কথা না। দেখেন, এই যে বেনজির আহমেদ কিংবা আজিজ আহমেদ তারা তো এই সময় সরকারের সময় যে দুর্নীতি করেছে, তো সুতরাং সেই দায়টা সরকার কেন নিবে না? না, এক ব্যক্তি দুর্নীতি করছে, উনি দুর্নীতি করছে যখন খুঁজছে তার বিরুদ্ধে যদি তার ব্যবস্থা নিত, নাহলে আপনি সরকারকে বলতেন। সরকার কোনো দুর্নীতিবাজকে পৃষ্ঠপোষকতা করছেন কিনা সেইটা আপনি বলতে পারেন। সরকারের দায়টা আপনি দেখছেন যে যখন দুর্নীতির খবর প্রকাশ হলো তখন ব্যবস্থা নিচ্ছে কিনা সেই জায়গা থেকে। ব্যবস্থা। আপনি আরেকটা কথা বলি, উনাদের নেতা ছিলেন কর্নেল অলি। আমার বোন দুর্নীতির কথা বলতেন, তো
এটা লেখাটা হচ্ছে জি। মোহাম্মদ হাবিব রহমানের লেখা। উনি ওনার বইতে লিখেছেন, কর্নেল অলির একটি জনসভায় বলেছেন যে 15 থেকে 20 জন মন্ত্রীর একটি সিন্ডিকেট ছিল, বছরে 20,000 কোটি টাকার ঘুষ নিতেন। জি, এই আলোচনাটি আরও শুনবো। কামাল হোসেন ভাই, আরও অসংখ্য ধন্যবাদ। আর আলোচনার পর কাজী ফিরোজ রশিদ আসতে চাই যে আসলে এই যে দুর্নীতির যে চিত্র, তার প্রেক্ষাপটে আপনার কাছে প্রশ্নটি হলো যে আসলে কোন পথে দেশ? প্রথমত কাউকে দুর্নীতিবাজ বলার আগে দেখতে হবে সে কী দুর্নীতি করেছে। যেহেতু এগুলো এখন পত্রপত্রিকা এসে গেছে, তদন্ত পর্যায়ে আসছে, এই অবস্থার মধ্যে আমি অন্তত এই ধরনের ব্যক্তিবর্গ যারা একটি বাহিনীর প্রধান, জি, খুব কঠিন কাজ হওয়া, একজন পুলিশের প্রধান হওয়া, কয় লক্ষ পুলিশ আছে তার মধ্যে একজন তো প্রধান হয়। এইখানে আসতে হলে তার যে ধৈর্য লাগবে, তার যে ট্রেনিং লাগবে, তার জীবনের ডিসিপ্লিন, তার শিক্ষাগত যোগ্যতা, সব দিক থেকে বিবেচনা করে তো একজন চলে আসে এখানে। অথবা সেনাপ্রধান, একটা সেনাবাহিনীর প্রধানও একটা দেশের, এটা কিন্তু গৌরবের ব্যাপার। অতএব তাদের চট করে আমরা বলে দিলাম যে এরা এই কাজ করছে, ও কাজ করছে, অতএব এখন তাদেরকে এখনই আমরা একটা এই পেপার ট্রায়াল করে দিলাম অথবা আপনার মক ট্রায়াল করে দিলাম, এটা ঠিক না। এদের যে চিত্র প্রকাশ পাচ্ছে সেটি নিয়ে আপনার কোনো সংশয় আছে কি? না, সংশয় প্রকাশ, শোনেন, প্রকাশ অনেক কিছু পেতে পারে। ক্ষমতায় না থাকলে অনেক কিছু প্রকাশ পায়, আর ক্ষমতা যখন থাকে তখন কিছুই প্রকাশ পায় না। আমি একটি কথা বলি, এই দুইটি সরকার আমলেই সরকারি সংস্থাগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। কারণ আপনি গণমঞ্চ শুনেছিলেন তো, একটা হইছিল, সমস্ত অফিসাররা গিয়ে গণমঞ্চ করলো একটা প্রেস ক্লাবের সামনে। সেদিন থেকে কিন্তু সিভিল অফিসারদের একটা হলো যে আমরা যদি কোনো একটি দলকে নামাতে পারি, আরেকটি দলকে বসাতে পারি, আমাদের সুবিধা হবে। এই যে সুবিধার মধ্যে ওই দিনকে হয়তো ঢুকে গেল, আমাদের সময় হয়েছে। মহিউদ্দিন খান আলমগীর কর্মচারীদের নিয়ে বেরিয়ে আসলো, আমাদের বিরুদ্ধে আন্দোলন করলো। আপনি এই যে এটা তো আপনি দেখলেন 2022 আর 2023-এ দুবাইতে 532টি বাড়ি করছে। এর মধ্যে বেনজিরার এরা আছে কিনা, সেটা প্রধান আছে কিনা, এটা আগে তদন্ত করেন। আপনি আমরা যেটা দেখলাম যে এদের যে 30টি বেনজিরের 30টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, ভাই 30টা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, তাদের সপরিবারের সবাইকে আমারও 200 অ্যাকাউন্ট থাকতে পারে। আমার একসময় বিও অ্যাকাউন্ট ছিল আমার কোম্পানিতে প্রায় 750। তো এখন প্রশ্ন হচ্ছে যে এতে টোটাল টাকা আছে কত? এই যে 30টা অ্যাকাউন্ট বা 60টা অ্যাকাউন্টে টোটাল টাকা কয় টাকা আছে এতে দেখেন। তাকে একবার দুদক ডেকে নেবে। জমির পরিমাণ যেটি জব্দ করেছে সেটি হচ্ছে জমির পরিমাণ 345 বিঘা জমি। এটা কি 600 বিঘা? হ্যাঁ, 600 বিঘা জমির পরিমাণ হইতে পারে ম্যাক্সিমাম, যদি আমাদের দেশে 18 কোটি টাকা হইতে পারে। যদি আমি না, এই প্রসঙ্গগুলো কাজী ফিরোজ রশিদ, এই প্রসঙ্গগুলো যদি আপনার আলোচনা মেনে নিয়ে বলি, ব্যাংক থেকে আমি কথা বলি আপনাকে, আমি তো একজন ব্যবসায়ী লোক। ব্যাংক থেকে যদি আমি টাকা নিয়ে এইগুলো করে থাকি, আমি যদি দেখাইতে পারি আমার ইনকাম ট্যাক্স ফাইলে যে আমি ব্যাংক থেকে এই কোম্পানি করে লোন আনছি, লোনের নিয়ে জমি গেছি, হ্যাঁ আপনি বলতে পারেন যে লোন আনার সময় সে ইনফ্লুয়েন্স করছে, সেটা আপনি বলতে পারেন, প্রিন্সেস অফ পাওয়ার। কিন্তু তাকে তখন আপনি চোর বলতে পারবেন না। এখানে আরেকটি প্রশ্ন, সদুত্তর তো দিতে পারছে না। এর যে যৌক্তিক বা সদুত্তর যেটি, সেটি তো তারা দিতে পারছে না। কার কাছে দিবে? আপনার কাছে দিবে? না, আমার কাছে তো দেওয়া, সেই কার কাছে দিবে? বলছি না যে তার, না, দিবে কার কাছে? কোর্টে দেবে। সে তো না, সে দিবে দুদুকেই। সেইটাও যদি দুদক পছন্দ হয়, সে কোর্টে যেয়ে বলবে। সর্বোচ্চ আদালত পর্যন্ত যে কোনো লোককে যদি যে পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না করবেন, সে পর্যন্ত কাউকে আপনি এই ধরনের কথা বলা যায় না। নাগরিকের জানার কোনো অধিকার আছে? অবশ্যই জানার অধিকার আছে। কথার ভিতরে 30 সেকেন্ড একটা কথা বলি, সরি বড় ভাই। আমার বোন মনি যেটা বললো যে গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ কিনছে, ওটা গোপালগঞ্জের মৌজার 4 ভাগের 1 ভাগ কেনে না। একটা মৌজা কত জমি? জি, কাজী ফিরোজ রশিদ। না, এর সেই জমি জনগণের জানার অধিকার আছে কিনা প্রশ্ন ছিল। জানার অধিকার আছে, জনগণ জানতেছে, বলতেছে, এটা আপত্তি নেই। কিন্তু একটি কথা মনে করতে হবে যে শুধু জেনারেল আজিজ, উনি ব্যক্তিগত জেনারেল আজিজ না, উনি একটি সেনাবাহিনীর সাবেক প্রধান, তাই না? অতএব কে স্যাংশন দিলে ওগুলো আমরা বড় কিছু মনে করি না। এই সমস্ত দেশ একটি একটি দেশের উপরে স্যাংশন দিয়ে দিয়েছে। কিন্তু আমি এই ভদ্রলোকে চিনিও না জেনারেল আজিজ সাহেবকে, কিন্তু এখন
তার কী কর্মকাণ্ড সে উনি বলবেন, কিন্তু সে যদি বলে, আমি যত দেখলাম যে তার দুই ভাইকে সাহায্য করছে। জি, তা ভাইরা বোনরা মা বাপ যদি অসুবিধা পড়ে ভাইরা সাহায্য করবে যদি তার কোনো ক্ষমতা থাকে। ক্ষমতা ব্যবহার করে অপব্যবহার ও সবাই করছে, ও ব্যবহার আমিও করছি। আমি আপনার ছোট্ট একটা কাহিনী বলি, এখানে তো বসুন্ধরা আপনাদের এই যে আমার আপন বড় ভাই, উনি চেনেন, উনি তো বাড়ি গোপালগঞ্জ, একটা মার্ডার কেসে পড়ছিল কাজী মন্টু 71-এ ওয়াহিদুজ্জামান সাহেবের ভাই ছেলে মাহমুদকে হত্যার অভিযোগে। তা তখন আমি ভারতে ছিলাম, ফিরে আসলাম, এসে দেখি উনি গ্রেপ্তার। মোল্লাজালের দুই ভাগনার উনি। তো জিয়াউর রহমানের মার্শাল্লাহ 1 নম্বর সামরিক আদালতে বিচার, 10 মিনিটে রায় দেবে। জি, তখন সে যে বললো যে পিও 673, অর্থাৎ তারা মারছে যে তারিখটা, মারাও ঠিক আছে, মরছে তাও ঠিক আছে, তারিখটাও ঠিক আছে, কিন্তু আমরা এই আইনের মধ্যে পড়বো বঙ্গবন্ধু যে ক্ষমা করছে তাইতে। তো ওরা বলছে আমরা তো ক্ষমা করার কোনো ইতিহাস নেই, তাহলে আমরা 12 বছর সাজা দেই। এই হলো, তারপরে সে 12 মাসের সাজা। কাজী ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ। এখন ভাইয়ের জন্য ভাই করবে, এইটাকে আমরা খুব আরো আলোচনা শুনবো। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। দুর্নীতির চিত্র যখন প্রকাশ পায় তখন কেউই দায় নিতে চায় না, ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয় বা চাপিয়ে দেওয়াও হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ আর দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা আমাদের এখানকার রাজনৈতিক সংস্কৃতি। আমাদের এখানে উপর থেকে নিচ পর্যন্ত কোনো অপরাধের এখানে দায় দায়িত্ব নেবার যে সংস্কৃতি, বা যে কোনো রোমহর্ষক ঘটনার, সন্ত্রাস বলি, দুর্নীতি বলি, অথবা অন্য কোনো অভিযোগ বলি, খুব বেশি দায় দায়িত্ব নেবার কোনো রাজনৈতিক চর্চা বা বোধ এখানে গড়ে ওঠেনি। এটা একটা দীর্ঘমেয়াদী একটা হয়তো আমাদের সংকট। এটাও যেটা বললেন একই ব্যাপার। দুজনের ব্যাপারে অভিযোগটা বিশেষ করে ধরুন তারা যখন দায়িত্বে ছিলেন, বিশেষ করে যেটা আপনি বললেন যে তারা যে পরিমাণ দায়িত্বের মধ্যে তারা ছিলেন, একজন সেনাবাহিনীর প্রধান, এবং এর আগে যখন আল জাজিরা যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন বিখ্যাত ডকুমেন্টারি যেটা বহুল আলোচিত হয়েছে দেশে বিদেশে, একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই আমাদের বিষয়টা ছিল সরকার এ ব্যাপারে একটা পরিপূর্ণ ব্যাখ্যা দেবেন, সরকার কথা বলবেন, সরকার কোনটাকে অন করছেন, কোনটাকে ডিজোন করছেন, কোনটাকে সমালোচনা করছেন, কোনটাকে বলছেন যে এক্সাজারেশন করা হচ্ছে, এগুলো নিশ্চয়ই বলবেন। আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে নিশ্চয়ই এ ধরনের কোনো বক্তব্য আমরা কিন্তু লক্ষ্য করিনি, এবং এরপর থেকে কয়েক বছর তারপরে এটা পার হয়েছে। আর ইতিমধ্যে যেটা এখানে ক্ষমতার সাথে অর্থবিত্ত এর একটা হরিহর একটা আত্মা, এর একটা সম্পর্ক, এটা অনেক 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 দিন ধরে। আর একটা যেটা বললেন ক্ষমতার মানে বৈধ চর্চা এবং অবৈধ চর্চা, তার ভাইদের ব্যাপারে যেটা, সেটা তো এখন এটা তো সবাই জানে, এগুলো জেনে। এখন আপনি এটা করছেন কখন? যখন তিনি আমাদের গুরুত্বপূর্ণ একটা পেশাদার বাহিনীর যখন তিনি প্রধান, পেশাদার বাহিনীর যে সুনাম, তার যে সুখ্যাতি, এবং সেটাকে ব্যবহার করে, আর যে সময়কালে 14-18 এই যে পুরো রাজনৈতিক জার্নিতে, যখন বাস্তবে ভোট বলে কোনো বিষয় বাংলাদেশে আর নাই, যখন এই সমস্ত এই ভোটের প্রসঙ্গটা শেষ করে আমাকে বলার সুযোগ দেন। আমি আপনার কথাই শুনবো। আমি বলছি এই ভোটের প্রসঙ্গটি শুনছি, কিন্তু আরেকটি বিষয় সাইফুল হক, সেটি কাজী ফিরোজ রশিদ যেটি বললেন, যারা বাহিনীর প্রধান ছিলেন, বাহিনীর প্রধান থাকা অবস্থায় সরকারের সাথে সম্পর্ক নানাভাবে সে আলোচনাগুলো হচ্ছে, তার মানে কি এখান থেকে পার পেয়ে যাওয়া, বেদেরকে মুক্ত করা, এরকম একটা অবস্থা বাস্তবতা দেখছেন? আমি প্রথম মনে করি যে এখানে তো প্রধান দায়টাকার তিনি যে রাজনৈতিক সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি যে প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তিনি আমাদের যে দেশপ্রেমিক পেশাদার বাহিনীর যে দায়িত্ব ছিলেন, এটা তো আমাদের বাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করেছে, আমাদেরকে বিব্রত করেছে। আমি স্মরণ করতে পারছি না, প্রায় একই সময়ে আমাদের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর সাবেক প্রধান, দুজনই সাবেক, তাদের ব্যাপারে প্রায় একই সময় ব্যবস্থা। এর দ্বিতীয় কোনো উদাহরণ সাম্প্রতিক সময় কোথাও আছে কিনা আমি জানি না। এর দায় দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি দলের। আপনি বলার সুযোগ দিচ্ছেন না। দায়িত্বটা এজন্য হচ্ছে তারা সরকারের যাবতীয় কাজ এবং অকাজ, যাবতীয় অকাম এবং কুকাম, প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু তারা আসলে সহযোগীর ভূমিকা তারা পালন করে এসেছিল। মানে 18 সালের নির্বাচনে বলেননি যে এই
সেনাবাহিনীর প্রধান, যে তার জীবনে তিনি এর চেয়ে ভালো নির্বাচন তিনি আর কখনো দেখেননি। বেনজিরের ব্যাপারে যখন র্যাবের 7 জনকে যখন স্যাংশন দেওয়া হলো, তখন তার উপরে এই কিন্তু নিষেধাজ্ঞাটা ছিল। সরকারি কি আর কোনো কি অফিসার ছিল না যে পুলিশের প্রধান করবার জন্য? সেই ব্যক্তিকে, যার উপরে ইন্টারন্যাশনালি সবাই জানে এটা, এবং তার তৎপরতা সম্পর্কে যে কোনো সাধারণ মানুষ জানে, মানে ওনার তৎপরতা, সেই মানুষকে কেন আবার আইজিপির দায়িত্ব সরকার? অসংখ্য ধন্যবাদ। এগুলো প্রমাণ করে, অসংখ্য ধন্যবাদ। আর ফিরছি আপনার কাছে। কোনো না কোনোভাবে এই ব্যক্তিদের কাছে সরকার কোনো না কোনোভাবে হয় এই ব্যক্তিরা সরকারকে জিম্মি করে ফেলেছে, অথবা তারা সরকারকে। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, দায়িত্ব সরকারকেই নিতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা বিশিষ্ট আলোচকবৃন্দ আছেন এবং আরটিভির দর্শক যারা দেখছেন এই মুহূর্তে। আমার আসলে প্রথমে এই এখানে যারা আছেন ওনারা বলেছেন যথেষ্ট, ওনারা অভিজ্ঞ, ওনাদের বক্তব্যটা আমি অ্যাড করছি, বিশেষ করে কামাল ভাইয়ের বক্তব্যটা, তার সাথে আমি কিছু সংযোজন করব। আমি তো গ্রামের মেয়ে, একটা পাড়া গায়ের একটা কথা মনে পড়ে গেল। ওই একটা কথা আছে, চালুনি সুইকে বলে সুই তোর পিছনে ফুটো। ও চালুনির পিছনে যে হাজার হাজার ফুটো, সেটা কিন্তু চালুনি দেখে না, নিজেরটা দেখে না কেউ। ওই সুইয়ের ফুটোটাই তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি বলবেন যে ঠিক আছে, এখন এই যে পুলিশের প্রধান বা সাবেক সেনা প্রধান সম্পর্কে যে দুর্নীতির কথা বলা হয়েছে, সেই দুর্নীতির যে অভিযোগগুলো, সেগুলো তো তদন্ত হচ্ছে, এবং আমরা তদন্ত শেষ হওয়ার আগে তার মামলা হবে, তারপরে তার সাক্ষী হবে, প্রমাণ হবে। আমরা এই প্রক্রিয়াগুলো পার করার আগেই আমরা এক একজন তাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছি, জেল দিয়ে দিচ্ছি। না, ফাঁসি কেউ দিয়ে দিচ্ছে না, যাই হোক, মানে বিচারে আমরা সাজা দিয়ে দিচ্ছি। আমরা যে বললাম না, এই যে বললেন যে উনি দুর্নীতি করেছে, এই কথাটা বলাটাই তো ইলিগাল। ওনার বিরুদ্ধে কি প্রমাণিত হয়েছে? আমরা জানি বাংলাদেশে একজন রাজনীতিবিদ যিনি এখন বিদেশে পলাতক, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে অর্থ পাচার, সেই অর্থ আবার বাংলাদেশে ফেরত এসেছে। তাদের বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাৎ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। যেটা আদালতে প্রমাণিত সেটা আমরা জোর গলায় বলতে পারি, হ্যাঁ। কিন্তু যেটা এখন মাত্র শুরু হলো, এটা বলে কি, এইটা বলে এবং জেনারেল আজিজ এবং এই বেনজির আহমেদের অপরাধ কি ছোট করে দেখছেন আপনারা? না না, আমরা কারো অপরাধ ছোট করে দেখছি না, বরং আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনি দেখুন বাংলাদেশ শাসন করেছে কারা? জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো পরিবার সহ, তারপর আমরা কি দেখেছি? সামরিক শাসন দেখেছি, এরশাদ সাহেবের আমল দেখেছি, জিয়াউর রহমানের আমল দেখেছি, খালেদা জিয়ার আমল দেখেছি। আপনি কি দেখেছেন যে কোন সরকারের আমলে, আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো আমলে, সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে এত অভিযান বা নিজস্ব লোক সে যেই হোক কোনো ছাড় নাই? জননেত্রী শেখ হাসিনার যে জিরো টলারেন্স, এটা আমাদেরকে দেখতে হবে। এবং সরকার হলো আপোষহীন। এখন যদি সাবেক সেনা প্রধান অপরাধী প্রমাণিত হন, অবশ্যই উনি সাজাভুক্ত, তাকে ছাড় নেই। এবং সাবেক যে পুলিশ প্রধান, তিনিও যদি অপরাধে অভিযুক্ত হয়ে যদি উনি সাজাপ্রাপ্ত হন, কোনো ছাড় নাই। আওয়ামী লীগ এখানে জিরো টলারেন্স। আর আরেকটা কথা হয়েছে কি, দেখুন সবকিছু খেলে সরকারের গায়ের উপর সবাই চাপিয়ে দিতে পারলে খুশি হয়। সরকার কি বলেছে সাবেক সেনাপ্রধান বা আইজিপিকে, সাবেক আইজিপিকে যে তুমি দুর্নীতি করো, বা পুলিশ প্রশাসন কি বলেছে তুমি দুর্নীতি করো? তাহলে সরকার কেন বা দল কেন তার দায় নেবে? কখনোই না। কিন্তু কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেটি তো সরকার তো দেখভাল করবে। সেটি এটা হলো ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি। কোন একজন ব্যক্তি, এখন বাবা যদি খুন করে, যদি সেই কথা আপনি বলেন, ব্যক্তির দায়কে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে এই ধরনের ব্যক্তিরা প্রধান হলো কিভাবে? বাবা যদি খুন করে ছেলেকে তো সেই খুনের দায়ে ফাঁসি দিবেন না আপনি, বাবারই বিচার হবে। অতএব যদি এখানে ওনাদের অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই বাবা যদি অপরাধ করার সুযোগ তৈরি করে দেয়, তখন বাবাকেও তো আইনের আওতায় আনতে হবে। সবাইকে আইনের আওতায় আনতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন আমি আপনাকে বলি যে দেখুন, যেহেতু এই পর্যন্ত ওনাকে 6 তারিখে দুদক হাজির হতে বলেছে, এবং যেই অভিযোগটা আমার কাছে যেটা মোটা দাগে আছে সেটা হলো যে সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসবের বৈধ উৎস দেখবে তারা। হ্যাঁ, ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের খাত খতিয়ে দেখা হবে। আমাকে একটু সময় দেন, শুনেন। এখন আমার কথা হলো যে দেখুন, আমরা কখনো এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন, মনিয়াপা বলেছে যে বিএনপির আমলে যে অন্যায়গুলো হয়েছে, এর মানে এই নয় যে তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন। আমরা অবশ্যই উত্তম, এবং আমরা সেটা প্রমাণ রেখেছি। কিন্তু আজকে যে বিএনপি নেতারা এত মায়া কান্না কাঁদছে, দুর্নীতি দুর্নীতি বলে গা ভাসাচ্ছে, সেই তাদের আমলে যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, বাংলাদেশকে সেই প্রসঙ্গটা আপনি খুব বড় করে দেখতে যাচ্ছেন অ্যাডভোকেট জি। সেই আলোচনা কেটে যাবে, কিন্তু বিএনপির দুর্নীতি সেই আলোচনা হবে না।
সেই আলোচনা আমরা শুনবো। চেহারা দেখতে হবে। জি, আব্দুল সালাম ভাই একেবারে ক্ষমা চাই, একসাথে শুনতে পারলে খুব ভালো। তো আমি প্রশ্নটি রেখে যাই যে এই সরকারের সময় যে দুইজনের বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ আলোচনা করতে গিয়ে সরকার আপনাদের সময়ের দুর্নীতির প্রসঙ্গগুলো টেনে আনছে, সমাধান কোথায়, বা বিএনপি এই প্রসঙ্গেও কোনো রাজনৈতিকভাবে আসলে কিছু করবে কিনা, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে একটা লম্বা সময় নিয়ে শুনবো। দর্শক, এটিও বলে রাখি, একজন দর্শক আছেন বিরতি থেকে ফিরে এসে তার ফোনটি নিয়ে আমরা আলোচনা শুরু করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল নিচ্ছে। ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোল টেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, নীতি, দুর্নীতির রাজনীতি, যে প্রশ্নটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আপনার কাছে রেখে যাওয়া, তবে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোখলেসুর রহমান, ময়মনসিংহ বিভাগ থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমি প্রশ্নটা করতে চাই, আজকে গুড লেভেল অনুষ্ঠানে আওয়ামী লীগের অতিথিবৃন্দ আছেন, বিএনপির অতিথিবৃন্দ আছেন, জাতীয় পার্টির অতিথিবৃন্দ আছেন। আমরা দেখলাম যে আলোচনায় কি সকল পার্টি কারো দোষ নিতে রাজি না, ব্যক্তির দোষ নিতে রাজি না। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আমজনতা হিসাবে, যে এক একজন প্রত্যেকটা সময়ে, বিএনপি স্বীকার করছে তাদের সময়ে এরকম দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ তাদের সময় দুর্নীতি হচ্ছে, আর জাতীয় পার্টি তাদের সময় দুর্নীতি অতীত হয়ে গেছে। সবাই স্বীকার করার পরে আমরা আমজনতা হিসাবে কাকে দোষারোপ করতে পারি, যে আসলে প্রকৃত দোষীটা কে, মানে কি কারণে তার দোষটা হচ্ছে, তাহলে এই দোষটা কারা করে? আমার প্রশ্নটা হচ্ছে জাস্ট এইটাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করছি সম্মানিত আলোচকদের কাছ থেকে। আপনি আমাদের সাথেই থাকুন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, যে আসলে এই দুর্নীতির চিত্র ধরে আওয়ামী লীগের নেতারা বলছে যে বিএনপির সময় এর থেকে বড় দুর্নীতি হয়েছে, তার বড় উদাহরণ হলো হাওয়া ভবন। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই। যখন কোনো উত্তর থাকে না তখনই ওইটা আল্লাহ করছে, যখন কোনো উত্তর থাকে না তখন হাওয়া ভবন, তাই না? উত্তর না দিতে পারলে তো এটা বলে কাটানো। সবচেয়ে বড় কথা হলো কি, সরকার সিস্টেম লসে পড়ে গেছে। এই সরকার সিস্টেম লসে পড়ে গেছে। তারা নিজেরা সরকারের মেয়াদ বাড়াইতে যায় এবং সেই জায়গায় বিভিন্ন এই ধরনের প্রশাসনকে ব্যবহার করতে যেয়ে সব জগা খিচুড়ি পাকায় ফেলছে এবং পাবলিকের উপর, জনগণের উপর ডিপেন্ড না করে আজকে এদের উপর ডিপেন্ড করছে। যেটা আমি আপনার এখানে এর আগেও আমি বলছি যে একটা সময় আসবে যখন সরকার এদেরকে কনসেশন দিতে দিতে এমন একটা পর্যায়ে যাবে, এরপর কনসেশনও দিতে পারবে না। তখন এদেরকে ফেলে দেওয়া ছাড়া, রিজেক্ট করা ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের। আপনার এখানে আমি বলছি, তো এটা হলো আজকে বাস্তব অবস্থাটা, যে আজকে এদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন এদেরকে আর সরকারের দরকার নাই, এই কারণে এদেরকে এখন ফেলে দিতে পারে। আর তারপরে যদি যখনই কথা আসবে উত্তর না থাকলে বিএনপি করছে, আরে ভাই বিএনপি করছে তাই বলে কি আপনি করবেন নাকি? বিএনপি কি করছে সেটা তো প্রশ্ন না। কথাটা হয়েছে যে এখন এই ঘটনাটা ঘটছে, কোনোভাবেই একটা ব্যক্তি এখন আপনি ওর উপরে ছেড়ে দিচ্ছেন। যদি এদেরকে এরা করলো কিভাবে, যখন আপনি ওই যেটা বললাম আমি, যে তারা ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এদেরকে ব্যবহার করছে। আমরা তো দেখছি, এখনও আছে, এটা তো লুকানোর কোনো ব্যাপার না। নির্বাচনের পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগকে এই সরকারকে ক্ষমতা আনছে নাকি, আমরা আনছি। তো তার কি কোনো ব্যবস্থা হয়েছে? কিন্তু সরকার তো বলছে তারা জনগণের আস্থায় অথবা সমর্থনের। আমি যেটা বলছি, আমি কি মিথ্যা কথা বলছি কিনা আপনি সেটি আমি বলছি না, আমি বলছি সেটি না না, ওকে তারা কি বলছে, আমি যেটা বলছি আমি ওটা বলতেছি যে আওয়ামী লীগ যে সিনিয়র পুলিশের কর্মকর্তারা এটা বলছে। তারপরে এইখানে ওই বেনজু সাহেব ক্ষমতা থাকাকালীন কি বলছে, তারপরে আজিজ সাহেব কি বলছে, সেগুলো তো রেকর্ডেই আছে। এজন্য বিষয়টা হলো যে তাদেরকে এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এখন ছেড়ে দিতেছে। এইভাবে তো সবচেয়ে বড় কথা হলো যে এখানে একটু সালাম ভাই একটু বোঝার চেষ্টা করি, মেয়াদ উত্তীর্ণ মানে কি এখন আর প্রয়োজন নাই? তাই তো মনে হচ্ছে, যদি প্রয়োজন থাকতো তাহলে তো এভাবে ফেলতো না। যতক্ষণ তাদের ক্ষমতা ছিল, হাতে স্টিক ছিল, লাঠি ছিল, তখন কিন্তু খোঁচা দিতে পারেনি। তাহলে যারা এখন ক্ষমতা আছে, অর্থাৎ যারা সেনাপ্রধান বা পুলিশ প্রধান আছে,
তারাও কিন্তু তাহলে মনে করবে যে আমার মেয়াদ শেষ হওয়ার পরে এই একই অবস্থা আমার হবে। করতে পারে। জি আব্দুল সালাম ভাই, আমি তো এটাই বলতেছি, এটা পরিষ্কার কথা। এই জন্য যে বলি যে আপনারা ব্যবহার হয়েন না, এই জন্য বলছি যে প্রশাসনে যারা আছেন আপনারা সরকারের, রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের না। কাজেই সময় ব্যবহৃত হয়েছে, আপনার সময় হয়েছে, আমাদের সময় না না ফিরোজ ভাই, কার সময় হয়েছে সময় দেখা দরকার না। আমরা সবাই সময় দেখা, আপনি যদি নীতিটা মানেন, আপনি যদি নীতি মানেন, একটা কনস্টিটিউশনটা মানেন, আপনি ক্ষমতা আছেন বলে কনস্টিটিউশন মানবেন না, আর আমার বেলায় আপনি কনস্টিটিউশন দেখাবেন, তাহলে তো হবে না। আজকে তো সেটাই, সেই কথাটাই তো বলতেছি, সেই কথাটাই বলতেছি। আপনি বলেন যে সেই সময় যখন এই একজন মানে ড্রেস পরা লোক যখন এটা বলছে, তখন কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় নাই? এটাই হলো, এই কারণেই সে ক্ষমতার অপব্যবহার করছে, এবং ক্ষমতার অপব্যবহার করার কারণেই সে এত কিছু করতে পারছে, তাই না? তাই এটা কারণ, এটা তো তাদেরকে তো প্রতি বছর বছর তারা তাদের ইনকাম কি আছে না আছে তারা দেয় না সরকারকে। তো সেই জায়গায় হঠাৎ করে কি এতগুলো এক মাসে হয়ে গেছে, এক বছর হয়ে গেছে? এখন সবচেয়ে বড় কথা হলো যে এখন যদি এটাকে করতে চাই, একটা হলো যে সরকারকে আজকে পরিষ্কার যে জনগণের জন্য, যেটা বলতেছি যে জনগণের, আপনার শুধু এটাকে আইজি বলেন, সেনাপ্রধান বলেন, তারা প্রধান বিচারপতিকে নিয়োগ দিল, এই প্রধান বিচারপতির অনেক রায় দেওয়াইল, তারপরে যখন আবার এই প্রধান বিচারপতি কিছু কিছু যায় তার নীতি নৈতিকতার প্রশ্ন তুললো, তখন আবার তারে ভাগায় দিল, এবং সেসব বললো কি যে তিনি দুর্নীতি করছেন। তাহলে বিষয়টা কোথায় যায় দাঁড়ায়? অর্থাৎ আপনি যখন ব্যবহার করতেছেন তখন আর দুর্নীতি নাই, আর আপনি যখন ব্যবহার শেষ হয়ে গেল তখন দুর্নীতিবাজ হয়ে গেল। এটা তো তাদের দুজনের উপরে শুধু লাইবিলিটি। সেখানে একটা ভয় আছে না, সময়ের সাক্ষী বলে তো একটা কথা আছে। হ্যাঁ, তো সময়ের সাক্ষী, এই জন্য বললাম। তার মানে তাহলে ওরা সাক্ষী দেওয়া উচিত, তারাই এখন সাক্ষী দেওয়া উচিত যে তারা কিভাবে করছে, কার সহযোগিতায় করতে পারছে, বলা উচিত। তারা নিজেরা বাঁচার জন্য যদি তাদের সেই গার্ডসটা থাকে, বলা উচিত। কিন্তু এটা এখন না বললেও এক সময় বলবে, এইটাও বলে গেলাম আজকে। এখন যদি নাও বলে, ওই যে বললাম যে এখন তো তারা হয়ে গেছে কি বলে, তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই আওয়ামী লীগ গভর্নমেন্টেরও যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন দেখবেন এরা আবার অনেক কথা বলবে। অসংখ্য ধন্যবাদ। না শেষ করতে দেন। এই যেটা হলো, এই যে আরো কিছু কিছু কথা ওনারা বলছে না, ওই যে এটা তো ঠিক, ওই যে আমার ওই বোন যেটা বললো যে চাল নেওয়ার সুই, এটা তো ঠিকই, যে কে যে চাল নেওয়ার কে যে সুই, এটা জনগণ ডিসাইড করবে, তাই না? আজকে জনগণ এই কথাটা বলবে যে কে চাল নেওয়ার কে সুই, কার আমলে আজকে ব্যাংকগুলো লোপাটে, যেটা ফিরোজ ভাই বইলেও ঝাড়ি দিয়ে বলেন না, গলাটা খুইলা ফিরোজ ভাই বলতে আরো বলতে পারে, কারণ উনি তো ওই সেক্টরের সাথে জড়িত। আজকে সালাম ভাই আরো আলোচনা শুনবো, সবকিছু বলবেন, আরো পরবর্তী পর্যায়ে আরো কথা বলবেন আপনি সবার পরে আমাকে দিচ্ছেন, এবং সময় আপনি কম দিতেছেন। আমাদের কথা হলো যে আজকের এই জন্য যেটা বলতেছি যে মূল সমস্যাটা দেশের অর্থনীতি আজকে 12টা বাজে গেছে, শেষ হয়ে গেছে। আজকে ব্যাংক লুটেরাদেরকে ধরা হচ্ছে না। আজকে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাজারে যারা, তারা শেষ হয়ে যাচ্ছে। গুটি কয়েক যারা আজকে ব্যবসায়ী আছে, তাদের হাতে সব চলে যাচ্ছে, এবং এটার জন্য দেশ যে একটা খারাপের দিকে যাচ্ছে, আজকে সেই অবস্থা নিয়ে চিন্তা। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন এমপি। কামাল ভাই আসতে চাই, কি বলবেন? আব্দুল সালাম ভাই অনেকগুলো আলোচনায়, তারপর দেখেন তার আলোচনায় দেশ দেউলিয়া হয়ে গেছে, এইটা অনেক আগের থেকে শুনতেছি। 2003 সালে সাইফুর রহমান বলছিলেন অর্থনৈতিক বিপর্যয়, পার্বত্য চট্টগ্রামের 3 অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। দাতাদের কথায় 7 বার বাজেট চেঞ্জ করেছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এতবার বাজেট চেঞ্জ করলেন যে দাতাদের কথা শুনতে হয় দেশ চালাইতে গেলে। তার চেয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। আর সাইফুর ভাই যেটা বললেন, সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান দিয়ে কোনো অনিয়ম করানো হয়নি। সাইফুল ভাইদের কষ্ট লাগে, কারণ 2014 সালে বিএনপি তখন নির্বাচন প্রতিরোধের নামে, জামাত বিএনপি প্রতিরোধের নামে আপনার 31 জন সাধারণ মানুষকে হত্যা করেছিল। শত শত মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মেরেছিল। 22 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছিল।
বেনজির একজন চৌকাশ অফিসার ছিল। হ্যাঁ, সে কি করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, আমি সেই ব্যাপারে ডিফেন্ড করতেছি না। যদি সে করে থাকে সেটা প্রমাণ হলে প্রমাণিত হবে। হলিয়াটেজমে হামলা হয়েছিল, ওই দিন বেনজির সেইটাকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল, তার দায়িত্ব পালন করেছিল। ওইটার সাইফুল ভাইদের কষ্ট, কারণ সাইফুল ভাইরা যা বলবে ওইটা যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এই দেশে জঙ্গিবাদের শাসন চায়, যারা এই দেশে সাম্প্রদায়িক শাসন চায়, যারা এই দেশে টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরেছেন, ভোট ডাকাতি, ভোট চুরি করেছেন, তাদের পক্ষে সাইফুল ভাইদের কথা। শাপলা চত্বরের ঘটনায় কিন্তু আমি আপনার বলতে দেন আমাকে, শাপলা চত্বরে সেদিনকে বেগম খালেদা জিয়া বলেছিলেন যার যা কি আছে তাদের সমর্থন দাঁড়িয়েছিলেন, এবং শিবির এবং ছাত্র দলের ক্যাডাররা বাইতুল মুকাররমে প্যান্ট শার্ট পরে, আমরা মিডিয়াতে দেখেছি, বাইতুল মুকাররমের উত্তর গেটে হামলা করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিল। ওই দিন বেনজির ভূমিকা পালন করেছিল। এটা সাইফুল ভাইদের কষ্ট লাগতে পারে যে বেনজির দায়িত্ব, সরকারের দায়িত্ব, বেনজির পুলিশ বাহিনীর যেখানে যে দায়িত্ব ছিল সে দেশের দায়িত্ব পালন করেছে। ব্যক্তি বেনজির, হ্যাঁ, একজন লোক কর্মজীবনে যদি কোনো অনিয়ম দুর্নীতি করে থাকে আমি সেটাকে ডিফেন্ড করি না। তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে, দুদক যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হবে। আমরা অবশ্যই সরকার এইখানে কাউকে সেভ করার, কেউ যদি অপরাধ করে থাকে, একজন ভালো লোক অপরাধ করে থাকতে পারে। আর সেনাবাহিনীর প্রধান যেটা উনি আল জাজিরার কথা বললেন, সেনাবাহিনীর প্রধানের 3 ভাই, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমি যদি একটু বলতে চাই যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়ে দিয়েছিল, খালেদা জিয়াও বিদেশে পাঠিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের। আর এই সেনাবাহিনীর প্রধানের ভাই হিসেবে না, তারা একসময় ছাত্রলীগ যুবলীগ করত, সেদিন ফ্রিডম পার্টি জিয়াউর রহমানের আমলেও, এরশাদ সাহেবের আমলেও, খালেদা জিয়ার আমলেও। জি, আমার শেষ করতে দেন। 32 নম্বর বাড়িতে আজকের বঙ্গবন্ধু তনায় থাকতেন, তাকে হত্যা করার জন্য বারবার হামলা করা হয়েছিল। সেদিন এরা প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের প্রতিরোধে ফ্রিডম পার্টির একজন মারা গিয়েছিল। সরকার, হ্যাঁ, হয়তো সেই মামলার আসামি হিসেবে মানবিকরণে মহান রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন, তাদেরকে বেল দিয়েছেন। এই দেশের খুনি, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আরে বাপ বেটার 100 টুকরা লাশ হয়েছেন এই ঢাকার শহরে, আপনি জানেন, এখানে সবাই জানে। সে যুবদল করতো, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে জিতলু নামে মওদুদ আহমেদ 1 রাত্রের ভিতর তাকে রাষ্ট্রপতির কাছ থেকে কি উত্তর আছে? যে আমি আপনারে বলি যে আল জাজিরা সরকারের ভাবমূর্তি করার জন্য এইখানে জানেন যে কিছু সাংবাদিক আছে যারা বিদেশে বসে তারেক জিয়ার অর্থে তারা লালিত পালিত হচ্ছে, ডক্টর কামাল হোসেনের জামাতা সহ, তারা সেদিন একটি মিথ্যা তথ্য প্রচার করেছিল। জি, অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন, অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি আপা, কি বলবেন? যদি মিথ্যা তথ্যটাই প্রচার করে তাহলে আজকে কেন আজিজের বিচারটা হচ্ছে? ওই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যা যা ওইখানে ছিল সেই হিসেবেই কিন্তু এই যে আজিজকে এই কল করা, এই করা, এমন না যে সে বেনজিরের মতো 10টা 20টা 50টা প্লট পাওয়া গেছে, তা এখনো বের হয় নাই। ওটা বের হবে আস্তে আস্তে। অন্যায়ভাবে তাকে বিভিন্নভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য, তার ভাইয়ের পাসপোর্ট করার জন্য ওইখানে সিগনেচার করার পরে সেইটা পত্রিকা বলে যে সেটা পররাষ্ট্র দপ্তর থেকে আবার ওই বিভিন্ন ব্রিগেডিয়ার, এখন যারা মেজর জেনারেল, তাদের দিয়ে সিগনেচার করিয়েছে, নিজে সিগনেচার করেছে, পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সিগনেচার করেছে। এই যে জিনিসগুলো, এই যে এত অনিয়ম, এত স্বৈরাচার, এত দৌরাত্ম্য, এই জিনিসগুলো এখন বলতে গেলে দোষ। তাদের সময় এই মানুষগুলো, দোষ কি আপনারা তো বলছেন, এই মানুষগুলো তাদেরকে, এই আজিজ বলেছে 18 নির্বাচনের মতো নির্বাচন আমি জীবনে দেখি নাই। আপনি বুঝেন, 18 নির্বাচন যদি নিশিরাতের নির্বাচন হয় তাহলে জীবনে দেখে নাই। আমাদের কামাল ভাই বলেছেন, আমি একটু বলি, একটু বলতে দেন। কামাল ভাই বলেছেন হাওয়া ভবন নিয়ে কথা বলেছেন, 22,000 কোটি টাকা। তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের, আমি বলি যে বাংলাদেশের নবাব সিরাজউদ্দৌলার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। একটা শ্রেণী, একটা দল থেকে শুরু করে সারা বিশ্বে তার নামে একদম বেহুদা মিথ্যা কথা, যার নামে একটা অ্যাকাউন্টে 1 টাকা পর্যন্ত পাওয়া যায় না,
তাকে বলে যে টাকা নিয়ে আসছে অমুক দেশ থেকে, না, তমুক তার দেশ নামে যে থেকে। মামলা আছে, তার সেই নামে মামলাকে আপনারা মামলা, অস্বীকার করবেন এগুলো কিভাবে? সমস্ত মামলাগুলো আপনি জানেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ যখন ১/১১ হয় তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি গুণ মামলা আজকের প্রধানমন্ত্রীর নামে ছিল। উনি প্যারোলে মুক্তি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, বিদেশ গিয়েছে, তারপরে প্রধানমন্ত্রী হয়েছে, প্যারোল থেকে কিন্তু বের হয় নাই আজ পর্যন্ত। সেই উনার ১৫-১৬টা মামলা সব কিন্তু শেষ হয়ে গেল। আর ১/১১ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা খারিজ হয়ে যাওয়া মামলা, সেই মামলা আবার তারা পুনরুদ্ধার করে, যে এখানে ব্যাংকে, এই যে বললো ব্যাংকে এতিমের টাকা উতিমের টাকা সব টাকা তো এমনি আছে, টাকা তো ধরে নাই। বলতে পারেন যে ওইখানে অনিয়মটা হয়েছে, ব্যাংকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেছে, কিন্তু আপনারা যে খেয়ে দিয়ে একদম কটকটি বানায় ফেলছেন। আপনাদের এক একজন একটা আইজির নামে যখন এত কিছু থাকে, সেইখানে আপনি বলেন যে তাদের আমাদের তারেক রহমানের সেইখানে কয় টাকা নিয়ে তারা বলতে পারবে, একদম প্রমাণ সহ কথা বলতে হবে। এখানে ফালতু কথা বলে লাভ নাই। আমাদের কামাল ভাই বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদের সময় আনোয়ারুল কবির তালুকদার, উনি মারা গেছেন, আল্লাহ বেহেশতবাসী করুক, কিন্তু উনি যে ভুলটা তথ্য দিয়ে গেছেন আমি ওইটা বলছি। 5 বছরের একটা হিসাব থাকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে। 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ে খরচ হয়েছিল 14,000 কোটি টাকা, উনি বলেছিলেন 20,000 কোটি টাকা। তার মানে উনাকে আমলারা এই তারেক রহমানের উপর দিয়ে চালানোর জন্য ভুলভাল রিপোর্ট দিয়েছেন। 14,000 কোটির মধ্যে 9,000 কোটি টাকা আপনার শুধু রাজস্ব খাতে ব্যয় হয়েছে, শুধু বেতন বাবদ ব্যয় হয়েছে, আর থাকলো 5,000 কোটি টাকা। সেইখানে আমি যদি বলি যে এইখানে যদি আপনি দেখেন যে এই যে বিদ্যুতের যে পাইকারি খুচরা দামে উনারা যে বিদ্যুৎ নিয়ে কি করেছেন, বিদ্যুতের আদানির সাথে যে চুক্তি করেছেন সেটারই হাজার হাজার কোটি টাকার এখানে দুর্নীতি, যেখানে বিদ্যুৎ আসলেও টাকা দিতে হবে, এটা কি আপনি তথ্য বিদ্যুৎ না উপাত্তের আসলেও ভিত্তিতে টাকা দিতে বলছেন? হবে। মানে মনিয়াপা তথ্য উপাত্তের ভিত্তিতে বলছেন? আমি তথ্য উপাত্তর ভিত্তিতে সামনে রেখে কথা বলছি। বাংলাদেশে বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ হিসাবে 1,05,000 কোটি টাকা আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীরা ভোগবাটোয়ারা করে নিয়েছে। সেটা জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরের সংগৃহীত কর ও ভ্যাট সহ সমুদ্র রাজস্ব আদায়ের 3 ভাগের 1 ভাগ। এটি কিন্তু রাজস্ব বোর্ডের কথা আমি বলছি আপনার, ওইখান থেকে পাওয়া। যারা 1,05,000 কোটি শুধু লুটপাট করে খেয়ে ফেলে, এবং এই যে আদানি গ্রুপের যে বিদ্যুৎটা নিয়ে আসছে, আপনার যেখান দিয়ে বিদ্যুৎটা আসছে সেই আম গাছের উপরে দিয়ে খুঁটি আসলে আম গাছকে টাকা দিতে হবে, জাম গাছের উপর দিয়ে আসলে জাম গাছকে টাকা দিতে হবে, যে মাটির উপরে দিয়ে আসছে সে মাটিরে টাকা দিতে হবে, অথচ বিদ্যুৎ কিন্তু আসে না। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, ইন্ডিয়ার সাথে যে আমাদের নাকি এত বিদ্যুৎ 25,000 নাকি, সেটা তো সরকার তো বলছে শতভাগ বিদ্যুৎ আমাদের সারা বাংলাদেশে আপনি গিয়া দেখেন বিদ্যুৎ নাই কোথাও। ঢাকা শহর একটুখানি ছাড়া সারা বাংলাদেশে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকে। সেইখানে ইন্ডিয়া ভারত আমাদের বিদ্যুৎকে কেটে দিয়েছে পর্যন্ত। বিদ্যুতের টাকা বাকি পড়েছে বলে 7,000 কোটি টাকার জন্য বিদ্যুতের রেশন কমিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আপনি অনেকগুলো কথা বলেছেন, আরো আলোচনা শুনবো, কম সময় দিয়ে। আমাদের আরো বলেছে কি গান পাউডার, কামাল ভাই বলেছেন, কামাল ভাই অত্যন্ত সিনিয়র নেতা, ছাত্র রাজনীতির তার ইতিহাস আছে। উনি যখন বললেন, কামাল ভাইয়ের একবারও মনে পড়লো না 2004 সালে শেরাটনের সামনে কারা গান পাউডার দিয়ে 11 জন মানুষকে দোতলা বাসে মেরে ফেলছিল গান পাউডার ছিটিয়ে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুরু করেছিল মুক্তা আপা, আপনার কাছে আলোচনা আসবো, তবে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সময় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। আমি ওমর ফারুক বলছিলাম মিরপুর থেকে, ঢাকা। জি ভাই বলুন। আমার প্রশ্ন হইল বিজ্ঞ আলোচকদের কাছে যে আমাদের বিগত সরকারের আমলে সাবেক কোন সেনাপ্রধান এবং সাবেক কোন আইজিপি নিষেধাজ্ঞার আওতায় আসে নাই, আসতে হইল এই সরকারের আমলে, আর এই সরকারই তাদেরকে নিয়োগ দিছে। এখন এই দায়িত্ব তাদের উপরই পড়ে। আর দ্বিতীয় প্রশ্ন হইছে যে সাবেক আইজিপি এখন সে র্যাবে থাকা অবস্থায় তো তার নিষেধাজ্ঞা আসছে যুক্তরাষ্ট্রতে, তারপরও তাকে আইজিপি বানানো হয়েছে, এটা কি সরকারের উপরে দায় করে না? জি, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটির উত্তরটা দিয়ে দিও না ছোট্ট করে আমরা জি, আমরা এই নিষেধাজ্ঞাকে মানি না, কারণ যারা নিষেধাজ্ঞা দিয়েছেন তারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আপনি সেদিন জন্ম নিছেন না কিনা জানি না, 7ম নৌবহর প্রেরণ করতে চেয়েছিল। জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা।
আমরা মানি না বলেই একজন চৌকো অফিসারকে র্যাবের কামাল ভাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আরো শুনবো। প্রশ্নটি হলো দর্শক যে প্রশ্নটি রেখেছেন সেই প্রশ্নটি আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। সেই প্রশ্নটির উত্তর এক কথায় কামাল ভাই দিয়েছেন। এটা আমি মনে করি যে এখানে আর যথেষ্ট কিছু বলার কিছু নাই, উনি ভালোভাবেই বলেছেন স্পষ্ট। এখন আমার কথা হলো যে দেখুন, প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো একটা পদে বসে তখন কিন্তু সেই পদে যদি কোনো অনিয়ম হয় সেই দায়টা কিন্তু সেই ব্যক্তিরই, কিন্তু এবং সেই ব্যক্তিকে কিন্তু সেটার জন্য দোষারোপ করতে হয়। এখানে আপনি ঢালাওভাবে সরকারকে দোষারোপ করতে পারেন না। ঢালাওভাবে তো কেউ বলছে না মুক্তা আপা। জি, কথা বলি শুনেন, মনি আপা অনেক কথাই বলেছে। বাংলাদেশের আজ থেকে 16 বা 17 বছর আগে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার যাওয়া বন্ধ, এবং সে তখন যখন 1/11-এ যখন সে মুসলেখা দিল যে রাজনীতি করবে না আর অঙ্গীকারনামা দিল, যখন বিদেশ চলে গেল তারেক রহমান, তখন কিন্তু সে প্রথমে চেষ্টা করেছিল আমেরিকায় যেতে, আমেরিকা তাকে গ্রহণ করেনি, পরে সে ইয়েতে গিয়ে যুক্তরাজ্যে গিয়েছে। এখন আমার কথা হলো, বিদ্যুৎ আর সারের দাবিতে মানুষকে মেরেছে কার আমলে? বিএনপির আমলে। আজকে এখন বিদ্যুতের জন্য মায়া কান্না। বিএনপির আমলে তো ওই যে বিদ্যুৎ করে বিদ্যুৎ কখনো যেত না, মাঝে মাঝে আসতো, এই আর কি। এটাই এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সবাই জানে। গরমকাল সেখানে লোডশেডিং হতেই হবে। লোডশেডিং যদি একদম না হয় জনগণ তো ভুলে যাবে বিএনপির আমলে যে কষ্টটা করেছে। এটা মাঝে মাঝে তো কিন্তু আপনার সরকার বা বর্তমান সরকার তো বলছে যে এই বিদ্যুতের দিক থেকে শতভাগ আমাদের সফলতা সবাইকে ভালো রাখবে, তাহলে কেন মাঝে মাঝে লোডশেডিং বুঝাতে হবে? অতীতে অভিজ্ঞতা কেমন ছিল? মাঝে আমাদের দেশটা একটা বর্তমানে কি শিল্পোন্নত দেশের দিকে যাচ্ছে। আমরা কৃষি প্রধান, কিন্তু আমরা শিল্পের দিকে ঝুঁকছি। অনেক কল কারখানা আছে, অনেক কিছু আছে, সেগুলো আমাদেরকে বিদ্যুতের যোগান দিতে হয়। গ্যাসে চলে অনেক কিছু, কারখানা চলে অনেক কিছু। সেটা আমাদের একটা বর্ধিষ্ণু অর্থনীতি আমাদের বাংলাদেশ। এখন আমরা কি সেই আগের সেই বাংলাদেশ রয়ে গেছি নাকি এখনো? এখন বাংলাদেশের মাথা পিছু হয় প্রায় 3000 মার্কিন ডলার, আর বিএনপির আমলে ছিল 453 জানি 553 মার্কিন ডলার। সেটাকে আমরা উন্নত করেছি জননেত্রী শেখ হাসিনা। অতএব জনগণের চাহিদা বাড়বে, এটা ঠিক। জনগণের প্রত্যাশা শেখ হাসিনার কাছে না, যেটি বিএনপি বলছে মুক্তা আপা, আসলে বাজেটের আকার যেরকম বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে দুর্নীতির পরিমাণও বেড়েছে। এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতারা আছে, অন্য দলেরও আছে, কিন্তু কারো আমলে কি এরকম দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযান শুনেছেন আপনি? দেখেননি। আপনিও তো দেশের একজন সচেতন নাগরিক, আপনি জাতীয় পার্টির আমলেও দেখেননি, বিএনপির আমলে দেখেননি, বা অন্য কোনো আমলেই না, শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি এই দুর্নীতির বিরুদ্ধে যে খড়গ ধরেছেন, মাদক দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে, যেটা কিনা বিদেশেও প্রশংসিত। আর আজকে ওনারা ওই ব্যক্তি বিশেষের দুর্নীতি নিয়ে, হ্যাঁ আমরা তো কাউকে ডিফেন্ড করছি না, যদি সাবেক সেনাপ্রধান বা সাবেক আইজিপি যদি দুর্নীতি করে থাকে অবশ্যই তাদেরকে সেই কাঠগড়া দাঁড়াতে হবে এবং তাদের কোনো ক্ষমা নাই। যদি প্রমাণিত হয় তারা শাস্তি পাবে, সরকার এক বিন্দু ছাড় দিবে না। এটা আমি স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মানে এক বিন্দু ছাড় পাবে না, ছাড় পাবে না। আমরা সেটাকে তাদেরকে ডিফেন্ড করি না, কিন্তু আমরা বলবো যে এই কথাটা বারবার, যে এই দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করেছে কি? আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কি? শেখ হাসিনা, আর কেউ নেয় নাই। এটা কিন্তু স্বীকার করতে হবে। আজকে ওনারা বলে দেশের অর্থনীতি নাকি লুট হয়ে গেছে। আরে ওনাদের ভাল লাগে কি? ওনাদের যে বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তারা কি বলে যে তারা কিছুদিন আগে শাহবাজ শরীফ কি বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের উন্নতি দেখলে আমরা লজ্জা পাই। তার কিছুদিন আগে ইমরান খান বলেছিল বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা তো আমাদের ভাবতেই খারাপ লাগে, বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই আমাদের বাংলাদেশের কেউ কেউ আছে রাজনীতিবিদ, তারা বাংলাদেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না, তাদের কাছে তো ওই পাকিস্তান আমলই ভালো ছিল, সেটাই তাদের কাছে মুখ্য। এই যে তাদের আমরা যারা রাজনীতি করি আমাদের সবকিছু চোখে পড়ে, কেন চোখে পড়বে না? এই যে 1,20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে সরকারকে, বাজেটে আনতে হবে। 1 লক্ষ টাকা হলো দেশীয় ঋণ, বিদেশি ঋণ 20,000 কোটি টাকা। তো 1,20,000 কোটি টাকা যদি ঋণ দিতে হয়, এটা জনগণের ট্যাক্সের টাকা না গেল। এটা ঋণ খেলাপিদের 28,000 কোটি টাকা আর পাবে না, এগুলো মামলা করে ঝুলিয়ে রাখছে বছর বছর। দেখেন 2022 এবং 23 এই 2 বছরে 532টা বাড়ি দুবাই কিনছে কারা? এই দেশের লোকরা। সিঙ্গাপুরের সব থেকে ধনী ব্যক্তিকে বাংলাদেশের, কিছু মনে করেন না। আমাদের বুক ফুলে যায় গর্বে, এত ধনী বাংলাদেশ হয়ে গেল। আমাদের ফকিরের দেশ না, আমাদের মাত্র আমরা তখন পাকিস্তান আমলে যারা যুদ্ধ করছিলাম অন্যায়ের বিরুদ্ধে, কিছু আদমজি ইস্পানি 22 পরিবার বলতাম, দাউদ সাইগল এই সমস্ত।
এখন আমাদের এখানে 22 পরিবার না, এখন আমাদের এখানে মাত্র 50টা পরিবারের কাছে গোটা দেশের অর্থনীতি 80% চলে গেছে, আর 20% আম জনতা। কিন্তু কথা ছিল তো কোনো পরিবারের হাতে এতটা প্রভাব থাকবে না, না, প্রভাব তো তার জনগণের চেয়ে বেশি। অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। এখন শুনেন, আগে বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকের দেখাশোনা করতো, তারা লাইসেন্স দিত ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে তারা কিন্তু ইন্টারনাল অডিট করতো। জি। এখন বাংলাদেশ ব্যাংকে কে গভর্নর হবে, ডেপুটি গভর্নর হবে, প্রাইভেট ব্যাংক ঠিক করে দেয়। অবস্থা তো উল্টে গেছে, বাংলাদেশ ব্যাংকের কোনো নাই। যদি বাংলাদেশ ব্যাংক দেখতো যে ব্যাংকগুলো ফোকলা হয়ে যাচ্ছে, তাহলে আসলে তো ন্যাশনাল ব্যাংক কাজী ফিরোজ রশীদ, আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। এই যে স্যাংশন, এই যে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে স্যাংশন, এবং এটি আবার বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন অথবা বর্তমান সময় বিদেশিদের আনাগোনা আবার বাড়িয়ে দিবে কিনা? দেখেন, এটা আমাদের দেশের জন্য নিশ্চয়ই একটা অপমানজনক, কারণ সেনা প্রধানের পদটা অত্যন্ত সম্মানের। একটি দেশের সেনাপ্রধান ওই দেশের সমস্ত সেনাপতিদের নেতা এবং সেনাদের নেতা, এবং তার উপর নির্ভর করে দেশের সমস্ত কিছু, কেমন আমরা যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারি, স্বাধীনতাকে রক্ষা করতে পারি, সব কিছু। কিন্তু এই ধরনের যদি কোনো অনেক কিন্তু ঘটনা ঘটে, তার সম্পর্কে আসে, ভবিষ্যতে আসবে না আর কার বিরুদ্ধে আমরা জানি না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, অস্বীকার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো আজকে নতুন কিছু না, এই যে ঘোষণা শুরু হয়েছে, আমরা তো এদেরকে সুযোগ দিছি কবে হইতে, ওই যে আমরা জনতার মঞ্চ করে যে শুরু করছি, সেখান থেকে আস্তে আস্তে এই গীত গাইতে যে যখন ক্ষমতা আসে, আমি ক্ষমতা আসলে এরা কিন্তু আমার হবে মাই ম্যান, যে যখন ক্ষমতা আসে তাদের হইতে হইতে আজকে কিন্তু ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন সেইখানে, এইখানে আমরা কিন্তু দেখতেছি না, আমরা শুধু আমাদেরকে বাঁচানোর চেষ্টা করি, জানো আমরা ভালো কাজ করছি, আমাদের সময় যে অফিসার সবাই ভালো, নো, প্রত্যেকটা অফিসারকে আমাদের যদি তাদের যে যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কাজে লাগাইতে পারতাম, আমরা যদি এই সমস্ত জায়গায় নাই এনে, তাহলে কিন্তু পরিস্থিতি এমন হতো না। কাজী ফিরোজ রশীদ, অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক ভাই, আপনার কাছে আলোচনা আসবে, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি মহিতুজ্জামান মিজি বলছি, মহিতুজ্জামান মিজি চাঁদপুর থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। স্যার, আমার প্রশ্ন রইল, স্যার আমরা তো এই দেশের লোক, আপনারা যে টক শোতে সবাই আছেন, সম্মানিত অনেক দলের লোক আছে, আমি সবাইকে সম্মান করি, তারও এই দেশের নাগরিক। আমরা সেনাবাহিনী বা পুলিশ প্রধান, এদেরকে আমরা খুবই সম্মান করি, এবং এদেরকে আমরা কোনো বিপদে পড়লে ওদের কাছে আমরা সবার আগে যাই, মানে যে আমরা ন্যায় বিচার পাবো। যখন আমরা শুনতে পারি সেনাবাহিনী প্রধান, আইজি প্রধান পুলিশের, এরা দুর্নীতিগ্রস্ত বা অনেক লুটপাটের সাথে জড়িত, অনেক সম্পদের মালিক, এখন এটা তো পত্রিকা আসার পর আমরা শুনছি, শোনার পর আমাদের কাছে কষ্ট লাগলো। দ্বিতীয়ত কথা হইলো যে তারপরে যে এই সরকারের আমলে আয়ের ধরনের লোক আরো কিছু যদি লুকানো থাকে, তাহলে তো এটা আমাদের জন্য আরো কষ্ট হয়ে দাঁড়াবে। এটা আমার প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক। অনেকগুলো বিষয়, প্রথমত আমি একটু ফিরোজ রশীদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যে বাস্তবে আমাদের যে ইনস্টিটিউশনগুলোকে যেভাবে নষ্ট করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে, সেনাবাহিনী বলি, পুলিশ বলি, র্যাব বলি, অথবা এমনকি ব্যুরোক্রেসি, আমাদের যে আমলাতন্ত্র বলি, বা আমাদের আরও সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, এটা তো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার জন্য আমি আপনি জনগণ আমরা ট্যাক্স দিই, আমরা সেটার জন্য, তাহলে তারা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলো তার পেশাদার নিরপেক্ষতার ভূমিকায় যখন থাকে না, সরকারগুলো যখন তাদের শুধু এ আমলে না, এর আগের আমলেও আমরা এগুলো লক্ষ্য করেছি, যখন এগুলো দলীয় বাহিনী হিসাবে দলের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাহিনীগুলোকে যখন আমরা কাজে লাগাই, বাহিনীগুলোকে যখন ব্যবহার করা যায়, তখন এদের যে পেশাদারিত্ব যেটা বা পেশাদারি নিরপেক্ষতা যেটা, সেই জায়গাটা কিন্তু থাকে না। তার মানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো বলি, যেগুলোর সাথে রাষ্ট্রের টিকে থাকা অস্তিত্ব, ভবিষ্যৎটা অনেকখানি নির্ভর করে। দুর্ভাগ্যজনকভাবে কখন এটা হয়,
যখন গণতান্ত্রিক ব্যবস্থাটা দুর্বল থাকে, যখন ভোটাধিকার থাকে না, জবাবদিহিতার যখন প্রশ্ন থাকে না, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় সেখানে যে কোনো, কিন্তু আমাদের কিন্তু এই অঞ্চলে সাংবিধানিকভাবে কিন্তু মানে শুধু এই সরকার আমলে আগেও প্রধানমন্ত্রীকে কোনো জবাবদিহিতার প্রশ্ন তাকে ইমপিচ করবার সাংবিধানিক জায়গাটা কিন্তু আমাদের এই, আপনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশেও যেটুকু অধিকার আছে আমাদের এখানে সেই জায়গাটা কিন্তু নাই। কথাটা কেন গুরুত্বপূর্ণ? আমি যাকে প্রধানমন্ত্রী বানাই, যাকে রাষ্ট্রপতি বানাই, যাকে আমি মন্ত্রী বানাই, নাগরিক হিসাবে তাকে প্রশ্ন করার অধিকার আমার আছে, জবাবদিহিতা চাওয়ার সেখানে আমার কিন্তু অধিকার আছে। আপনি তো শুরুতে বলেছেন সেই সংস্কৃতি আমাদের রাজনীতি। না না, আমি বলেছি তাহলে অন্য ব্যাপারে এই সমস্ত ব্যাপারে ধরুন এখানে যে দলগুলো আছে বা তাহলে তাদের মধ্যে বড় দাগের চিন্তার ঐক্য দরকার, বড় দাগের বোঝাপড়া দরকার যে আমি দলীয়করণের ক্ষেত্রে বাহিনীগুলোকে দলীয়করণ করব না, প্রতিষ্ঠানকে দলীয়। একটু আগে উনি বলছিলেন জনতার মঞ্চ গঠন করবার পরে, তো এরপরে ধরুন তার তো বেনিফিশিয়ারি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ পেয়েছে, তো সেই সংস্কৃতিটা কিন্তু বীজগুলো কিন্তু রয়ে গেছে। তার মানে আপনি যখন যারা সরকারে গেছে তাদের পেশাদারিত্ব নিরপেক্ষতার বাইরে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে আপনি ব্যবহার করেছেন। আমি এখন যুক্ত করছি কোথায়, ধরুন বেনজিরের প্রশ্ন কি, আপনি আপনার সেনাবাহিনীর প্রধান প্রশ্ন, আমার বাহিনীগুলো কি এই প্রশ্নে বাহিনীগুলো বাইরে তাদের নিয়ে প্রশ্ন ওঠেনি? তারা কি বিব্রত হননি? তারা কি লজ্জা পাননি? তাদেরকে আমাদের বিশাল সংখ্যক আমাদের ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে বাংলাদেশের আমাদের বাহিনী আছে, তাহলে সেখানে আমাদের মর্যাদা সম্মানের সাথে আছে, তাহলে এই ঘটনাগুলো কি আমাদের সম্মানটাকে সেখানে হানি করছে না? এটা কি তর্ক করে, এটা কি আমাকে তর্কে হারিয়ে দিয়ে আপনি কি এই প্রশ্ন কি আপনি জিততে পারবেন? এবং সেখানে আপনি এটা কখন হয়, সরকারের যখন রাজনৈতিক বৈধতা থাকে না, যখন তার ইথিক্যাল মোরাল, যখন তার স্ট্রেংথ বৈধতা থাকে না, তখন এই সমস্ত বাহিনীগুলোকে সরকার তার পক্ষে। কিন্তু সাইফুল্লাহ যে রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় না অথবা হেরে যায়, তারা তো যারা জয়ী হয় তাদেরকে রাজনৈতিক বৈধতার প্রশ্নকে আমরা অতীতেও কি দেখেছি? হ্যাঁ, আমি বলেছি যে আমলে আমাদের এখানে ওই সময় যারা হেরে যান, হয় স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, নানাভাবে আমরা এ কথা বলি, আমরা কখনো ফলাফল মেনে নেবারও সংস্কৃতি নেই, কিন্তু সেটা যদি জেনারেলি অ্যাকসেপ্টেড যদি ফলাফলে জায়গাটা হয়। আমি কথা যেটা বলতে চাই, এখন যে কাহিনীগুলো বেরিয়ে আসছে এগুলো তো আপনি মনে হয় জানেন, আইসবার্গের নাকি 9 ভাগের 8 ভাগ থাকে নাকি পানির নিচে থাকে, 1 ভাগ মাত্র দেখা যায়, যেটুকু মিডিয়াতে আসছে এটা তো মাত্র 1 ভাগ। তো বেনজির কি একা? আমাদের এই যারা লোক তারা কি একা? তাদের নিশ্চয়ই সহযোগী আছে, বন্ধু বান্ধব, ঘনিষ্ঠতা আছে। তাদের এই প্রশাসনিক, তাদের এই পেশাগত ক্ষমতাকে ব্যবহার করে তাদের এই যে আজকে যা কিছু বেরিয়ে আসছে, আমরা নিশ্চয়ই তাদের শেষ কথা বলবো না, তাদের জবাবদিহিতার প্রশ্ন আছে, দুদকে যাবে বা আইনগত সেটা আছে, কিন্তু ইতিমধ্যেই জনমানসে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাতে আপনি তর্ক করে তো সেটাকে আপনি দূর করতে পারবেন না। এখন আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হলো দুদকের ব্যাপারে কি আমাদের আস্থা আছে? চাওয়াটা আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। আমাদের চাওয়াটা হলো সত্যি সত্যি আমরা দুর্নীতি তদন্ত করতে চাই। যদি সরকার যদি দায় নিতে না চায় তাহলে এটা যেন বিশ্বাসযোগ্য যেন তদন্ত হয়, তাদের সেটি চাওয়া, যাতে খতিয়ানটা যেন বেরিয়ে আসে, মানুষের কাছে এই বিচারটা যেন বিশ্বাসযোগ্য হয়। ধন্যবাদ। তাহলে সরকারের গ্রহণযোগ্যতা যে সরকারের রাজনৈতিক বৈধতার প্রশ্নে সাইফুল্লাহ ভাই প্রশ্ন রাখলেন, আপনি কি বলবেন? না, এটা তো পরিষ্কার কথা যে আজকের এই সরকার তো কোনো বৈধ বা নির্বাচিত সরকার না, এটা জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে তো এই সরকার আসে নাই। এই যে এর আগেও যে কথাগুলো বলতে যাই, আমি বললাম যে একটা শ্রেণীকে ব্যবহার করে আজকে সে ক্ষমতায় আসছে। কাজে সেইখানে তো এটার আমাদের একটাই কথা পরিষ্কার, যদি জনগণের ম্যান্ডেট থাকে, জবাবদিহিতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এই সমস্যাগুলো উঠবেই না। যখনই আজকে যেহেতু এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, আজকে প্রশাসনকে দলীয়করণ করে ফেলা হয়েছে, এই কারণে কিন্তু তারা এই সুযোগগুলো পাচ্ছে। এখানে তো পরিষ্কার, ধরেন আপনি 111-এর বেনিফিশিয়ারি আজকের এই সরকার, তো সেই সময় এই মানে মঈনুদ্দিন ওদেরকে ব্যবহার করে আপনি ক্ষমতায় আসলেন, আর আসার পরে তারপরে এর আবার 96 আপনি সিভিল প্রশাসনের সৃষ্টি বাংলাদেশের সৃষ্টি, তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসছে। আমি যেটা বলতেছি এটা যদি মিথ্যা হয় তাহলে সেটা কন্ট্রাডিক্ট করেন। সেই সময় তাদেরকে ব্যবহার করে আপনি ক্ষমতায় আসলেন, আবার ক্ষমতায় আসার পরে আপনি
বলতেছেন যে খবরদার যদি আবার আপনার ওই লাইনে চিন্তা করেন তাহলে খবর আছে। তা আপনি ব্যবহার করবেন আবার তাদের ধমকাইবেন, এদেরকে আপনি দুজনের ব্যবহার করছেন এখন আবার ধমকাইতেছেন। এর আগে প্রধান বিচারপতিরা ব্যবহার করছেন আবার তারা ধমকাইতেছেন। তো এইটা তো চলতে পারে না। কথাটা হলো যে আজকে আমি যদি ঠিক থাকি তাহলে তো সব কিছুই ঠিক হবে। আর আমি যদি ঠিক না থাকি, যে আজকে ওই যেমন কামাল ভাই বলতেছিল এই জন্য বলি যে দেখেন বিদ্যুৎ সেক্টর নিয়ে তো আওয়ামী লীগের এই দেশটাকে যদি দেউলিয়া বানায় এই বিদ্যুৎ সেক্টরকে দিয়েই বানাবে, এটা পরিষ্কার। আজকে এটার ব্যাপারে আরও অনেক কিছুই বলা যায়। মনে করেন মিটার আমি কিনি, কিন্তু মিটারের প্রতি মাসে চার্জ দিতে হয় সরকারকে, কী কারণে দিতে হয়? আজকের আরেকটা ওই যে আমার বোন যেটা বলছেন যে তারেক রহমান সাহেবের ব্যাপারে বলছেন, তো দেখেন তারেক রহমান আমাদের নেতা। আপনি যদি আমার নেতাকে সম্মান না করেন তাহলে আপনার নেতাকে সম্মান করতে হবে, এমন কোনো ম্যান্ডেটারি নাই। আর আরেকটা হলো যে 111-এর কথা যদি বলেন, 111-এর সময় বলি ওবায়দুল কাদের সাহেব, সেলিম সাহেব, ওনারা যে স্টেটমেন্ট সেখানে দিছেন, ওনারা কি এখনও সেই স্টেটমেন্টকে এগ্রি করেন? তাহলে ওনারা আগে বলুক যে ওনারা ওই সময় যে স্টেটমেন্টটা দিচ্ছেন, তাহলে ওই স্টেটমেন্ট যদি এগ্রি করে তাহলেই তারেক সাহেবেরটা ওনারা বলতে পারে, আর নাহলে ওনাদের বলার রাইটই নাই। আগে নিজেরটাকে বলে। এই বাস্তবতা বা চলমান বাস্তবতা কি বিএনপি সবকিছু থেকে নিজেদেরকে বর্জন করেই দূরে সরিয়ে রাখবে? না, কিসের বর্জন? নির্বাচন আপনারা কোনো না, নির্বাচনই তো না, বর্জন কোথায়? নির্বাচনে আমরা তো নির্বাচনটাই চাই। আপনার আমার একটা যে কেউ থিওরি দিয়ে বুঝার, নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ আছে? নাই তো। কিন্তু আওয়ামী লীগ তো বলছে আপনারা নাকি অন্ধকার পথ খোঁজার। আরে আওয়ামী লীগ কি বলছে সেটা তো আওয়ামী লীগের স্বার্থে বলতেছে। আর বাস্তবতাটা কি যে বিএনপি তো নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটা তো সত্যি কথা যে আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সবগুলো পথ আজকে আওয়ামী লীগ বন্ধ করে রাখছে, যেটা দেশের জন্য গণতন্ত্রের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না। সেই পথ থেকে বরঞ্চ ওনাদের ফিরে আসা উচিত। আরেকটা ওই যে আপা যেটা বলছেন খালি কথায় কথায় পেয়ারে পাকিস্তান যে ওনাদের, এটা আমি থিওরি বুঝাই দিতে পারবো। তবে আমি যদি ওনার কাউন্টারে বলতে চাই যে ওনাদের পেয়ারের ইন্ডিয়া নেতা বলছেন যে বাংলাদেশে গত নির্বাচনে সব বিরোধী দলরে জেলে ঢুকায় তারপর নির্বাচন হয়েছে। ওনাদের পেয়ার ইন্ডিয়া যদি আমি এটা বলি তাহলে ওটা কি আমার রং হবে? তাই কাজেই যখন আমি বলবো তখন তো সেটার অপোজিটটা আবার আমাকে চিন্তা করতে হবে। তাই এই জন্যই বললাম যে আজকের সবচেয়ে বড় কথা যে আমরা আজকে দেশটা যেদিকে ঠেলে দিচ্ছি, যেটা ঠেলে দিয়ে ফিরোজ ভাই যেটা একটু ওপেন করছিল, ও আজকে ওনারা কোনো কিছু স্বীকার করেন না, কিন্তু এখন আবার স্বীকার করেন। আগে তো বলছেন যখন এই আমেরিকার স্যাংশন দিছে তখন বলছে না ওনার এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দিছে, এটা বেনজির সাহেব এগুলো কোনো জড়িত না। তা এখন আবার বলতেছে না বেনজির সাহেবের অপরাধ বেনজির সাহেবের। তাহলে কথাটা দুইটা হয়ে গেল না? এখন ওনারা কি চায়, ওনারা আসলে কি বলতে চায়? ওনাদেরকে ডিফেন্ড করে না করে না, দুইটার একটা জায়গায় তো আসতে হবে। তাইলে এখন ওর আগে বলছে এইটা, এখন বলতেছে এইটা। এখন আমি সবচেয়ে যেটা বলতে চাই যে দেখেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনীর কিন্তু আজকে জন্ম। এটা আমাদের ঈশ্বর একটা মানে গর্ব করার ধন আমাদের সেনাবাহিনী। এবং বাংলাদেশে আমি এখনও যেটা মনে করি যে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনী। আল্লাহর হস্তে এইটাকে আর কালিমা লাগায়। আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। এস এম কামাল হোসেন এমপি। দেখেন বিচারপতিদের কথা বললেন, প্রধান বিচারপতির প্রতি নজিরবিহীন হস্তক্ষেপ আমি বলি নাই, বলছেন একসময় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মোস্তফা কামাল। তার 20 বছরের ওকালতি জীবন, 20 বছরের বিচার জীবনে এরকম নগ্ন হস্তক্ষেপ দেখেনি যেটা বিএনপির আমলে করেছেন। কলামিস্ট ছিল একজন, তিনি লিখেছেন যে 11 বার, মিজানুর রহমান নাম বলে দিলাম, 11 বার নগ্নভাবে 2006 থেকে 2001 বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে। আর নির্বাচনের কথা বললেন, জনগণ যদি পক্ষে না থাকতো তাহলে 96 সালে যেমন খালেদা জিয়া অবৈধভাবে নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, পারেননি। সালাম ভাই অথবা আমার বোনমণি বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার জন্য নির্বাচন করেছিল না। 11ই মার্চ বেগম খালেদা জিয়া বলেছিল এই পার্লামেন্ট কন্টিনিউ করতে হবে, ভাঙা যাবে না, রাষ্ট্রপতির সাথে দেখা করে। কিন্তু জনগণ তোপের মুখে
রাতের অন্ধকার আইন করে পরের দিন মাথা নত করে পদত্যাগ করে। বিএনপি তো বলছে যে সেই সময় আপনাদের আন্দোলনকে তারা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক 12 জন ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীকে খুন করা হয়েছিল পুলিশ বিডিআর দিয়ে। আর যেটা বলেন না, আমরা বেনজির সাহেবের ব্যাপারে দুই কথা বলি না। বেনজির সাহেব একজন চৌকস অফিসার ছিল। বেনজির সাহেবের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে সাবেক সেনাপ্রধান, হ্যাঁ, সে একজন চৌকস অফিসার ছিল, মেধাবী অফিসার। জি, একেবারে শেষ লাইনটি শুনবো কামাল ভাই। না শেষ এই সময় দিলে তো তাহলে আমি আসব শেষ পর্যায়ে, আমরা তো শেষ পর্যায়ে। নো, সালাম ভাই যত কথা উত্তর দিতে বলুন। সেই ক্ষেত্রে আপনার তাদেরকে কিন্তু সুপারসিড করে নেই। উনাদের প্রিয় মঈনুদ্দিন, এখনকার মঈনুদ্দিন আমাদের লোক হয়ে গেছিল। 5 জনকে ডিঙে মঈনুদ্দিনকে সেনাবাহিনী প্রদান করলেন। সাদের মঈনুদ্দিন, সাদের ইয়াজউদ্দিন, সাদের ফখরুদ্দিনরা উনাদের অপকর্মের কারণে সেদিন 11 সরকার হচ্ছে। 1,21,00,000 ভুয়া ভোটার, 150 জন ছাত্র দলের ক্যাডারকে নিয়োগ দিয়েছেন বিএনপি। আর দুর্নীতির কথা বলেন আপনি। জিয়াউর রহমান যেদিন মারা যায় সেদিন টেলিভিশনে বলা হয়েছিল যে ভাঙা কি ছিঁড়া প্যান্ট আর গেঞ্জি, ছিঁড়া প্যান্ট কেটে তারেক করে প্যান্ট বানাই দিত। সেই সুটকেস থেকে কোকো 1, কোকো 2 বেড়েই গেল। সেই সুটকেস থেকে ডান্ডি ডাইন টেক্সটাইল মিল বেড়েই গেল। সেই সুটকেস থেকে এখন হাজার হাজার কোটি টাকার মালিক লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন। কোথায় পায় টাকা? কোথার থেকে আসলো টাকা? নবাব সিরাজউদ্দৌলার মতো তুলনা করছেন বাংলাদেশে। আজকে বাংলাদেশের এই রাজনীতির জন্য যদি কেউ দায়ী থাকে, আমার ভাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেন, সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের অফিসার জওয়ানদের হত্যা করছে কে? জিয়াউর রহমান। 22 মুক্তিযুদ্ধের পক্ষে সেনা অফিসারদের জওয়ানদের হত্যা করেছেন। 21 আগস্ট গণতন্ত্রের কথা বলেন, 21 আগস্ট আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে তারেক জিয়ার নির্দেশে 75-এর প্রিমিয়ারে সেদিন আইবি রহমান সহ 22 জন লোক মারা গেছিল। সেদিন যদি একটা গ্রেনেড ওই ট্রাকের উপর পড়তো, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা। শেষ লাইন হিসেবে কিছু যোগ করব। কোথায় গণতন্ত্র? আমি মনে করি শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জবাব বিদ্যুৎ 31 সেকেন্ডে বিদ্যুতের কথা বলেন। আজকে তো মানুষ রাস্তায় নামে না, মানুষ গুলি খেয়ে পাখির মতো মরতে হয় না। আজকে আপনি গ্রামে যান, একটা মসজিদ এসি আছে। জি, আজকে গ্রামে যান, কোন বাড়িতে বিদ্যুৎ? এস এম কামাল হোসেন এমপি, অসংখ্য ধন্যবাদ। নিরুফা চৌধুরী, মনিয়াপা। শোনেন, কামাল ভাই অনেকগুলো কথা বললো। আমি যদি বলি এই 1-2টার উত্তর দিতে পারবো হয়তো। প্রধান বিচারপতি এস.কে. সিনহা যত অপমানিত হয়েছে, প্রধান বিচারপতি থাকা অবস্থায় বিশ্বের কোনো দেশে, বিশ্বের কোথাও এরকম অপমানিত দেশ ছাড়তে বাধ্য করা, আদালতে হামলা করা, আদালতে লাথি দিয়ে, আদালতের এজলাসে লাথি দেওয়া থেকে শুরু করে, শোনেন আমি তারপরে বলি, আপনার এস.কে. সিনহা চ্যালেঞ্জ করছে। আমি বললাম, আমি বলছি আদালতে কারা লাথি দিয়েছে, তাদের দলের তাদের এই উকিলরা আদালতকে অবমাননা করছে। শুধু তাই না, তারেক রহমানের রায় তার পক্ষে যাওয়ার জন্য সেই বিচারপতিকে দেশ ছাড়া করতে বাধ্য করছে। বিচারপতি জীবনটা হাতে নিয়ে দেশ ছাড়ছে। আজকে পর্যন্ত সে দেশের বাইরে, এবং তার স্ত্রী ভবগুরের মতো মৃত্যুবরণ করছে এই দেশে। তো সে আসতে পারে না, দেখতে পারে না। এই যে তারা এত অত্যাচার করছে, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা স্বাধীনতার পরে থেকে 96 পর্যন্ত 3 জন, 2004-06 পর্যন্ত 3 জনের হয়েছে সর্বমোট সর্বসাকুল্যে। আর এখন এই কয়েক বছরে প্রায় 33-34 জন হয়ে গেছে। এই আজিজের ভাইরাও কিন্তু ওই রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণাতে এই পর্যন্ত আসছে। আমি শুধু এই কতগুলো হইতে পারে, কুখ্যাত খুনি তাহের, তারা পর্যন্ত আপনার ক্ষমা পায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায়। তারপরে আপনার মনে করেন ডান্ডি ডাইং, আপনার ডান্ডি ডাইং একটা ডাই ফ্যাক্টরি, ডাই রং করে, সেটা 18 কোটি টাকা ঋণ নিছে। ঋণ নেওয়ার অধিকার পৃথিবীর সবার আছে, এবং তারেক রহমান এবং তার যে কোম্পানি যে দোষে আমরা সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানকে অভিযুক্ত করছি যে তারা ক্ষমতায় থেকে প্রভাব বিস্তার করেছে, সেক্ষেত্রে তারেক রহমানও তো প্রভাব বিস্তার করেছে। তারেক রহমান কোথায় করলো? আপনার ডান্ডি ডাইং 18 কোটি টাকা, হাজার কোটি টাকা
1,36,000 কোটি টাকা শুধু ঋণ খেলাপি এইবার পর্যন্ত মাপ পাইছে। আপনি কোথায় আছেন? 1,36,000 কোটি টাকা আর 18 কোটি টাকা একটা ডাইং এর সে ঋণ শোধ করছে লাস্টের কিস্তিগুলো ওই সময় 18 কোটি টাকা জি মনিয়াপা অসংখ্য ধন্যবাদ। না আমি শেষ করতে আমাকে একটু সময় দেন। অন্য সম্মানিত আলোচকদের আলোচনা শুনবো একেবারে শেষ লাইনটি শুনবো প্লিজ। প্রথম কলকাতা মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগে লু আসার আগে প্রথম কলকাতার আপনার আমেরিকার একটা রিপোর্ট নিয়ে বলছে তারা 2023-এ ইউএসএ একটি মানবাধিকার হরণের রিপোর্ট তৈরি করে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। রিপোর্ট বলেছে আন্দোলনে বাধা দেওয়ায় দেশের মানুষ তথা বিরোধীর আন্দোলন করতে পারেনি, নেতাকর্মীদের গ্রেপ্তার, জোরপূর্বক গুম, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। অসংখ্য ধন্যবাদ নির্বাচন চৌধুরী মনিয়াপা, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। ধন্যবাদ আপনাকে। দেখুন আমি এখানে বলবো যে সালাম ভাই একজন বিএনপির একজন সিনিয়র নেতা, ওনার প্রতি রেসপেক্ট রেখে আমি বলতে চাই যে উনি অনেকগুলা কথা উত্থাপন করেছেন। দেখুন উনি কিন্তু বিএনপির একজন নীতি নির্ধারক, ভালো কথা বলছেন, এখন নীতি নির্ধারক। এখন আমার কথা হলো যে এই ওনারাই কিন্তু বিগত 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি শক্তির উপর যেভাবে ভর করেছিল যে বিদেশি শক্তি ওনাদেরকে ক্ষমতায় এনে দিবে, তাই তাদের মুখে দেখুন আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই, ওনারা যেভাবে বিদেশি প্রভুদের উপর ভর করেছিল, আরে মাথার থেকে তো নামেই না, ভর করে আছে। পরে ওনাদের মহাচ্ছন্ন মোহভঙ্গ হলো কখন? যখন দেখলো 7 জানুয়ারি জনগণ এসে ভোট দিল, শেখ হাসিনাকে নির্বাচিত করলো জনগণের সরকার, তখন তাদের মোহভঙ্গ হলো, তখন আবার বিদেশিদের বিরোধিতা শুরু করলো, বিদেশিদের সমালোচনা শুরু করলো। আসলে বিএনপির রাজনীতি হলো বিদেশ নির্ভর নতজানু রাজনীতি, যার কারণে ওনারা ওই যে বলে, দেখুন ভারতের কথা যতই বলেন, এখানে ভারতের গুণ গাওয়া আমার কাজ না। আমি যেটা সত্য, আমি নির্বাচনের আগে পরে কখনো দেখি নাই ভারতকে দুতিয়ালি করতে, ভারতকে কখনো দেখি নাই আমাদের রাজনীতির আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে। শুনেন আমার কথা হলো, উনি একটা কথা বলেছে এটা অত্যন্ত আপত্তিকর, বলেছে আমরা নাকি পুলিশকে ব্যবহার করেছি, আমরা রাষ্ট্র, কিন্তু বিএনপি আমলে পুলিশকে যে ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তার উৎকৃষ্ট উদাহরণ একটা দিব এই মুহূর্তে, অনেক উদাহরণ আছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা, অসংখ্য ধন্যবাদ মুক্তাপা, অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই কি বলবেন? হত্যা করতে চেয়েছিল এই নৃশংস বিএনপি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি আব্দুল সালাম ভাই জি বলুন। জি ওনাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যায় কি বলে আসছিলেন, যে এই সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে, এটা আর কিছু বলতে চাই। আর আরেকটা বললেন যে 15ই আগস্ট 21শে আগস্ট বলছে আমার ভাই, আমার সেটা বলতে চাই যে 15ই আগস্ট আওয়ামী লীগের সৃষ্টি, তাই না? আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাকি সেটা করছে, আর 21শে আগস্ট ওনারা এটাকে রাজনীতি। জি সালাম ভাই আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে, আপনার কাছে আবার আমরা ফিরছি। সাইবুল হক শেষ মন্তব্যে কি বলবেন? একটু অডিওতে সমস্যা হচ্ছে, আমরা আবার ফিরছি আপনার কাছে। সাইবুল হক শেষ মন্তব্যে কি বলবেন? না আমরা মানে যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ধরুন এই যে যেটা চলছে, আপনি যদি প্রথম আপনি শুরু করেছিলাম দায় স্বীকারের, এখন দায় স্বীকার শুধু এই আমলের প্রশ্ন না, যারা বিগত আমলগুলোতে ছিলেন, দায় স্বীকার এটা আসলে একটা পলিটিক্যাল উইজডম ছাড়া একটা যারা 5, 10, 20, 50 বছর সামনে তাকাতে পারেন এরকম রাজনৈতিক নেতৃত্ব বা এরকম স্টেটম্যানশিপ একটা উইজডম ছাড়া, দূরদৃষ্টি ছাড়া আপনি এই সংস্কৃতি আশা করতে পারেন না। এক, আমি মনে করি এনাফ ইজ এনাফ। এখন আমি শেষ করি কথাটা, এই যে সংঘাত সহিংসতার জায়গাটা, এই জায়গায় যদি আপনাকে কাটিয়ে উঠতে হয়, বাংলাদেশে এখানে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন লাগবে, কারণ এখন বাস্তবে নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বাস্তবে বন্ধ। বিশ্বাসযোগ্য নির্বাচন গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করা ছাড়া এই সংস্কৃতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো না। দেশের কপালে আরো অনেক দুঃখ আছে, আরো দুঃখ আছে, হ্যাঁ, এবং এই দুঃখের কারণ আমরা নিজেরা, এই রাজনীতিবিদরা। এইটা আমি আমাদের 3-4 দল এখানে আছে, আমাদের কথা আপনি শুনলেন, জনগণ শুনতেছে, এটা তো ঘরের মধ্যে কথা না, ড্রয়িং রুমের কথা না, জি পাবলিকলি বলতেছি। গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হয়ে গেছে এর জন্য আমরা সবাই দায়ী। কোনো ইনস্টিটিউশনকে আমরা শক্তিশালী করতে দিই নেই, আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়া আজকে দেশের দুরবস্থা এবং ক্ষয় হইতে এমন একটি জায়গায় গেছে যে এইটা আপাতত আর রিপেয়ার করা যাচ্ছে না। আরেকটি কথা, দেশে একটি অর্থনৈতিক সংকট চলতেছে, এটা মহা দুর্যোগ।
আপনি বলতে পারেন যে না কোনো সংকট নাই, আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ লাইনটি শুনবো, শেষ লাইনটি। তারপরেও আমরা বলতে চাচ্ছি যে আমরা যেখানে আছি, অর্থনৈতিক ব্যারোমিটার যেখানে আছে, এটা কোনো শুভ লক্ষণ জি, না। অসংখ্য ধন্যবাদ আমাদের আব্দুল সব সালাম ভাই। জায়গায় কিন্তু আমাদের যেটা বলতে চাই একটা হলো যে দেখেন কোনো এই ধরনের কোনো উদাহরণ নাই যে বিএনপির আমলে কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে, বিএনপির আমলে কোনো শেয়ার মার্কেট লুট হয়েছে। তারপরে আরেকটা যেটা 96-এর বেগম খালেদা জিয়ার কথা বললেন আমার ভাই কামাল সাহেব, বলতে চাই যে 96-এর বেগম খালেদা জিয়ার সেই ভূমিকার জন্য স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে যে গণতন্ত্রের জন্য তিনি সেই সময় যেটা কাজ করছেন। আর আন্দোলনের কথা বললেন, এই পর্যন্ত প্রায় 200 কর্মী আমাদেরকে খুন করছে আওয়ামী লীগ, তারপরে এর চার কি, তারপরে কি ওনারা ক্ষমতা ছাড়ছেন? ওই জন্য বললাম 96 এখন একটাই পথ মাত্র খোলা আছে, যদি খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী, যদি শান্তিপূর্ণ ব্যবস্থা চান তাহলে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে একটা নির্বাচনের অসংখ্য ধন্যবাদ সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। কামাল ভাই, কামাল হোসেন ভাই সম্পর্কে কিছু আপনি যোগ করতে চান? খুব ছোট্ট করে। দুর্নীতির দায়ে অভিযুক্ত এতিমের টাকা আত্মসাৎকারী যিনি গণতন্ত্রকে হত্যা করেছেন সেই খালেদা জিয়াকে শেখ বঙ্গবন্ধুর টানা বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা অনুসরণ করবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে, অন্য কারো কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে না। আর জনগণের জবাবদিহিতায় বিশ্বাস করে বলেই জনগণের আস্থা ভালোবাসা নিয়ে বাংলাদেশকে 2041 সালে এই উন্নত স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।